হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটি অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছো জাপানি লেখক তোশিকাজু কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড সিরিজের গল্প টেলস ফ্রম দ্য ক্যাফের দ্বিতীয় এবং শেষ পর্ব। দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছিল একটু মনে করিয়ে দিই। জাপানের টোকিওতে রয়েছে ফুনিকুরা নামের এক রহস্যময় ক্যাফে। 100 বছরেরও বেশি সময় ধরে এখানে কফি পরিবেশন করা হয়। এই ক্যাফের ভিতরের একটা নির্দিষ্ট চেয়ারে বসে গরম কফি খেতে খেতে টাইম ট্রাভেল করে অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া যায়। দুজন কাস্টমার ভিন্ন ভিন্ন কারণে এই ক্যাফেতে এসেছে, তারা অতীতে যাবে। প্রথম কাস্টমারের গল্পটা বলি। তার নাম গোতারো চিবা। 51 বছর বয়সী গোতারো চিবা নামের এক ব্যক্তি তার মেয়ে হারুকাকে 22 বছর ধরে মিথ্যে কথা বলছে, কিন্তু এবার হারুকা বড় হয়েছে, সে বিয়ে করবে। বিয়ের রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে গেলেই হারুকা জানতে পারবে যে সে অনাথ। তাই হারুকার বিয়ের আগে এইটুকু সময়কে গোতারো কাজে লাগাতে চায়। সে সত্যিটা হারুকাকে জানাবে। তাই গোতারো এই ফুনিকুরা ক্যাফেতে এসেছে। এই ক্যাফের একটা নির্দিষ্ট চেয়ারে বসে গরম কফি খেতে খেতে সে অতীতে পৌঁছে যায়, দেখা করে তার মৃত বন্ধু সুইচির সাথে। এই সুইচি হলো হারুকার আসল বাবা। অতীতে গিয়ে গোতারো একটা ভিডিও রেকর্ডিং ক্যামেরার সাহায্যে সুইচির ভিডিও বানাতে চায়। সেটা সে সুইচিকে জানালে সুইচি সম্মতি প্রকাশ করে। সুইচি গোতারোকে নিয়ে ভিডিও বানায়। সেই ভিডিওতেই হারুকার বিয়ের জন্য সুইচি শুভেচ্ছা বার্তা পাঠায়। গোতারো এবার এই ভিডিওটা হারুকার কাছে নিয়ে যাবে, হারুকার বিয়ের দিন হারুকাকে দেখাবে। গোতারো এত বছর ধরে হারুকাকে কেন মিথ্যে কথা বলেছে সেই কারণটা এই ভিডিওতেই রয়েছে। গোতারো ভিডিওটা নিয়ে বর্তমানে ফিরে আসে। এবার বলি দ্বিতীয় কাস্টমারের সাথে কি হয়েছিল সেই ঘটনাটা। দ্বিতীয় কাস্টমারের নাম ইউকিও মিতা। এই ইউকিও নামের ছেলেটি টাইম ট্রাভেল করে এই ক্যাফে থেকেই কফি খেতে খেতে অতীতে যায় তার মৃত মায়ের সাথে দেখা করতে, কিন্তু অতীতে এসে সে নিজেই আত্মহত্যা করতে চায়। কফিটা ঠান্ডা হয়ে গেলেও সে খেতে চায় না, সে অতীতে থেকে যেতে চায়। তবুও ইউকিও তার মা কিনিওর অনুরোধে ভালোবাসায় শেষমেশ অতীত থেকে ফিরে বর্তমানে আসে। যারা এখনো প্রথম পর্বটা শোনোনি তারা ওপরের আই বাটনে অথবা এই গল্পের ডেসক্রিপশন বক্সে দেয়া লিংকে ক্লিক করে প্রথম পর্বটা শুনে নিও। আজ শুরু হচ্ছে জাপানি লেখক তোশিকাজু কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড সিরিজের গল্প টেলস ফ্রম দ্য ক্যাফের দ্বিতীয় এবং শেষ পর্ব। জাপানের ফুনিকুরা নামের এই ক্যাফের ভেতরে ওই নির্দিষ্ট চেয়ারটায় একজন যুবক বসে আছে। সে অতীত থেকে এসেছে। এই ফুনিকুরা ক্যাফের মধ্যে এই নির্দিষ্ট চেয়ারটায় বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে টাইম ট্রাভেল করে শুধুমাত্র অতীতে যাওয়া যায় এমন নয়, ভবিষ্যতেও যাওয়া যায়। তবে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে নির্দিষ্ট সময় যার সাথে দেখা করতে ইচ্ছা হয় তার সাথেই দেখা করা যায়, কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে তেমনটা হয় না। ভবিষ্যতে গিয়ে কোনো একটি নির্দিষ্ট মানুষের সঙ্গে হঠাৎ করে দেখা করার ইচ্ছে হলেও তার সাথে দেখা করা সব ক্ষেত্রে সম্ভব হয় না। ভবিষ্যতে গিয়ে যার সাথে দেখা করতে ইচ্ছা হচ্ছে বা যার সাথে দেখা করতে চাওয়া হচ্ছে, হয়তো সেই মানুষটি তখন ট্রেনে রয়েছে, ট্রেন লেট করছে, বা হয়তো তার কাজের জায়গায় কোনো জরুরি কাজ এসে আটকে পড়েছে, অথবা এমনও হতে পারে যে রাস্তা দিয়ে সে আসছিল সেই রাস্তাটায় কাজ চলছে, তাই রাস্তাটা সকলের জন্য বন্ধ আছে, বা কোনো বিধ্বংসী টাইফুন চলে এসেছে। এই সব ক্ষেত্রে সেই মানুষটি হয়তো ক্যাফেতে এসেই পৌঁছাতে পারেনি। এদিকে অতীত থেকে কেউ টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে এই মানুষটির সাথে দেখা করতে। বোঝাই যাচ্ছে যে ভবিষ্যতে গিয়ে সব ক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট মানুষের সাথে কোনো নির্দিষ্ট সময় হঠাৎ করে ক্যাফেতে দেখা করাটা প্রায়ই অসম্ভব ব্যাপার। তবুও এই যুবকটি অতীত থেকে ভবিষ্যতে এসেছে।
যুবকটির নাম কাতসুকি কুরাতা। যুবকটির পরনে রয়েছে টি শার্ট, হাফ প্যান্ট আর পায়ে বিচ স্যান্ডেলস। তার পোশাকটা গরমকালের মতো। ক্যাফের মধ্যেখানে ক্রিসমাস ট্রিটা এখন সাজানো অবস্থায় রয়েছে। ক্রিসমাস ট্রিটা বেশ লম্বা, প্রায় সিলিং ছুঁয়ে ফেলেছে। বোঝাই যাচ্ছে এখন জাপানে শীতকাল, কিন্তু এই যুবকটার পরনের পোশাকটা শীতকালের মতো নয়। এর থেকে প্রমাণ হচ্ছে যুবকটি অতীত থেকে গরম কফির কাপে চুমুক দিতে দিতে এই নির্দিষ্ট চেয়ারে বসে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে এসেছে কোনো বিশেষ কারণে। এই ক্যাফেটার ব্যাপারে একটু বলি। এই ক্যাফেটা বেশ ছোট, ভেতরে মাত্র 9 জন কাস্টমার বসে থাকতে পারে। এই ক্যাফের ক্রিসমাস ট্রিটার একটা ইতিহাস আছে। এই ক্রিসমাস ট্রিটা ক্যাফের মালিক নাগারের মৃত স্ত্রী কেই এর কেনা। নাগারের স্ত্রী কেই তার মৃত্যুর আগে চেয়েছিল তাদের মেয়ে মিকির জন্য এমন কিছু একটা রেখে যেতে, যেটা দেখে তার মৃত্যুর পরও মিকি তার মাকে মনে রাখে। কেই চেয়েছিল প্রতি বছর যখনই ক্রিসমাসের সময় ক্রিসমাস ট্রিটা সাজানো হবে, তখনই মিকি তার মায়ের কথা মনে করবে। আজ সেই দিন, 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস। এই ক্যাফেরই এক কাস্টমার কিয়োকো, সে কুরাতার এই পোশাক দেখে বলল, আপনার ঠান্ডা লাগছে না? এমন পোশাক পরে আছেন, এখন তো শীতকাল, আর আপনি তো গরমকালের পোশাক পরে আছেন, এ কি ঘটনা? কিয়োকো ক্যাফের কাউন্টারে বসে আছে। কিয়োকোর পাশে মিকি বসে আছে। লোকটার এমন গরমকালের মতো পোশাক দেখে নাগারি বলল, একটা কম্বল বা অন্য কিছু আপনার জন্য আনবো? এ কি, এখন তো শীতকাল, এমন গরমকালের মতো পোশাক পরে আছেন, আপনার ঠান্ডা লেগে যাবে তো। কুরাতা বলল, না না, আমি ঠিকই আছি, আমার ঠান্ডা লাগছে না, কিন্তু আপনি কি আমার জন্য দয়া করে এক গ্লাস ঠান্ডা জল আনতে পারবেন? ক্যাফের কাউন্টারের পিছন থেকে কাজু কথাটা শুনেছিল। কাজু বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য এক গ্লাস ঠান্ডা জল আনছি। এই বলে কুরাতার সামনের টেবিলে এক গ্লাস ঠান্ডা জল রাখলো। কুরাতা বলল, ধন্যবাদ কাজু। তারপর একবারেই পুরো গ্লাস ভর্তি ঠান্ডা জলটা খেয়ে ফেললো। এইদিকে মিকি হঠাৎ করেই বলে উঠল, আমার লেখাটা হয়ে গেছে। মিকি ওর হাতে একটা পেন ধরে রয়েছে। মিকি ক্যাফের কাস্টমার কিয়োকোর পাশে বসে তানজাকুতে তার মনের ইচ্ছা লিখছিল। এবার বলি তানজাকুটা কি। ছোট কাগজের টুকরোর মধ্যে মনের ইচ্ছা লেখা হয়। জাপানের তানাবাতা ফেস্টিভ্যালের সময় এই মনের ইচ্ছা লেখা কাগজের টুকরোটাকে বাঁশ গাছের ডালে টাঙিয়ে দেয়া হয়। মনের ইচ্ছা লেখা ছোট্ট কাগজের টুকরোটাকে বলা হয় তানজাকু। এবার নিশ্চয়ই বুঝে গেলে তানজাকু কি। এবার বলি মিকি কি করলো তানজাকুটাকে নিয়ে। মিকি ওর লেখা তানজাকুটা সবাইকে দেখালো। কিয়োকো এটা দেখে বলল, এইবার কি উইশ লিখলে তানজাকুতে? এই মিকি, কি লিখলে তুমি? মিকি জানায় ওর বাবার জন্যই একটা উইশ লিখেছে। প্রতিবারই তানজাকুতে মিকি ওর বাবাকে নিয়ে কিছু না কিছু উইশ লেখে। এইবারেও একই কাজ করলো। মিকি এবার ক্যাফের কাউন্টারের সিটটা ছেড়ে উঠে পড়লো। তারপর ক্যাফের মাঝখানে থাকা লম্বা ক্রিসমাস ট্রিটার কাছে গিয়ে ওর লেখা তানজাকুটা ক্রিসমাস ট্রি এর মধ্যে ঝুলিয়ে দিল। ক্রিসমাসে সাধারণত তানজাকু লেখা হয় না। যখন তানাবাতা ফেস্টিভ্যাল হয় জাপানের জুলাই মাসের 7 তারিখ, তখন তানজাকু লেখা হয়। কিন্তু মিকি তানজাকুতে নিজের মনের ইচ্ছা লিখে ক্যাফের মধ্যে বাঁশ গাছের বদলে এই ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দিল। মিকির এই কাজটা দেখে ক্যাফেতে উপস্থিত প্রত্যেকেই অবাক, সকলেই হাসছে। মিকি ওর লেখা তানজাকু কাগজটা ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দেওয়ার পর নিজেই হাততালি দিল, তারপর প্রার্থনা করলো। মিকির এরকম কাজকর্ম দেখে বোঝাই যাচ্ছে না আজ ক্রিসমাস নাকি তানাবাতা ফেস্টিভ্যাল। মিকি বলল, হ্যাঁ, এবার আর একটা উইশ লিখবো আমি। নাগারি বলল, এই মিকি, এইসব উল্টোপাল্টা উইশ লেখা বন্ধ করো। এই তো উইশ লিখলে, আবারও আরেকটা উইশ লিখবে? না না, আর লিখতে হবে না।
ক্যাফের মালিক নাগারে এতক্ষণ ধরে ক্রিসমাস কেক বানাচ্ছিল। এবার ক্রিসমাস কেকটা কেক বক্সের মধ্যে রেখে দিল, সেটাকে একটা কাগজের ক্যারিয়ার ব্যাগে ঢুকিয়ে দিল। আরও একটা কাগজের ছোট ক্যারিয়ার ব্যাগে টেক অ্যাওয়ে কফিটাও ভরে দিল। এই সব কিছু সে কিয়োকোকে দিয়ে দিল। কিয়োকো নাগারের এই কাজটা দেখে অবাক হয়ে গেল। কিয়োকোর চোখে জল। কিয়োকোর পুরনো কিছু কথা মনে পড়ল। এই বছরেরই গ্রীষ্মের শেষ দিকে তার মা কিনিও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভীষণভাবে অসুস্থ হয়ে মারা গেছে। তার মা কিনিও নাগারের বানানো এই কফিটা খুবই পছন্দ করত। মারা যাওয়ার আগে হাসপাতালে থাকাকালীন প্রতিদিন নাগারের বানানো এই কফিটা তার মা খেত। কিয়োকো তার ছেলে ইয়সুকেকে ক্যাফেতে নিয়ে আসতো, এসে এই ক্যাফে থেকে নাগারের বানানো কফিটা নিয়ে যেত। সেটাই সে তার মাকে হাসপাতালে থাকাকালীন দিত। তার মা খুব মজা করে কফিটা খেত। নাগারে জানে কিনিও মারা গেছে, সে আর কখনো কফি অর্ডার করতে পারবে না। তবুও কিনিওকে মনে রেখে এই ক্রিসমাসের মতো উৎসবের দিনটায় এই কফিটা নাগারে নিজে থেকেই বানিয়ে কিয়োকোকে দিল। কতটা দয়ালু মনোভাব থেকে নাগারে এই কাজটা করলো। নাগারের এই সুন্দর ব্যবহারটা কিয়োকোর মন ছুঁয়ে গেল। কিয়োকোর চোখ দুটো জলে ভরে গেছে। কিয়োকো বলল, অনেক ধন্যবাদ নাগারে, অনেক ধন্যবাদ। আপনি আমার মায়ের কথা মনে রেখেছেন। হো নাগারে, আপনি খুবই ভালো মানুষ, অনেক ধন্যবাদ। কথায় কথায় নাগারে বলল, আচ্ছা কিয়োকো, আপনার ছোট ভাই ইউকিও টোকিওতে ফিরছে তাই না? নাগারের কথা শুনে ইউকিওর দিদি কিয়োকো বলল, হ্যাঁ নাগারে, আপনি ঠিকই বলেছেন, আমার ছোট ভাই ইউকিও টোকিওতে ফিরে আসছে। এক সময় ওর কাছে জীবনটা কঠিন হয়ে উঠেছিল, কিন্তু এখন ইউকিও একটা চাকরি পেয়েছে, তাই কিয়োটো থেকে টোকিওতে ফিরে আসছে। একজন স্টুডিও পটার হওয়ার জন্য ইউকিও টোকিও ছেড়ে কিয়োটোতে চলে গিয়েছিল। সেখানে গিয়ে কাৎসুরু নামের এক স্টুডিও পটারের স্টুডিওতে প্রশিক্ষণ নেয় এবং সেখানে কাজ করত। এখন ইউকিও প্রশিক্ষণটা শেষ করে ফেলেছে, একজন স্টুডিও পটার সে হয়ে গেছে। প্রায় 30 বছর বয়স পর্যন্ত কুমোরের কাজটাই সে শিখেছে এবং সেটাই করেছে। তাই অন্য কোনো চাকরিতে যোগদান করতে পারেনি, অন্য কোনো কোয়ালিফিকেশন ওর তৈরি হয়নি। এখন ইউকিও চাকরি করতে চায়। চাকরির জন্য 11 বার আবেদন করলেও সবেতেই ব্যর্থ হয়েছে। তবে এইবার সে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি পেয়েছে। এই কোম্পানিটা টোকিওতে আছে। এরা ওয়েস্টার্ন স্টাইলের টেবিলওয়্যার বিক্রি করে। একজন স্টুডিও পটার হওয়ার পর ইউকিওর জীবনে এবার দ্বিতীয় অধ্যায়ের সূচনা হবে। এবার সে টোকিওর এই কোম্পানিতে চাকরি করবে। হঠাৎ মিকি বলল, আমি আরো একটা ইচ্ছা তানজাকুতে লিখে ফেলেছি। আবারও মিকি ওর ইচ্ছে লেখা আরো একটা তানজাকু ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দিল। মিকি কুরাতাকে দেখে বলল, আচ্ছা, আপনি আপনার মনের ইচ্ছা তানজাকুতে লিখেছেন? এই বলে মিকি যে পেনটা দিয়ে তানজাকুতে লিখছিল সেই পেনটা এবং তানজাকু লেখার কাগজটা কুরাতার সামনে টেবিলে রাখলো। মিকি কুরাতাকে তানজাকুতে তার ইচ্ছা লিখতে বলল। কুরাতা এই দেখে বলল, আরে না না, আমি খুবই দুঃখিত, আমি তো এইসব। কিছু বুঝে ওঠার আগেই মিকি বলল, আপনি জানেন এই তানজাকুতে আপনার যা ইচ্ছা তাই লিখতে পারেন, বুঝলেন? এবার তাড়াতাড়ি করে লিখে ফেলুন তো আপনার মনের ইচ্ছা ওই তানজাকু কাগজটায়। এরপর কুরাতা মিকির দেয়া পেনটা হাতে তুলে নিল, কি যেন চিন্তা করলো। তারপর তাড়াতাড়ি করে নিজের ইচ্ছেটা লিখতে শুরু করলো। নাগারে বলল, কুরাতা, বলছি আবারও কি একবার ফুমিকোর সাথে যোগাযোগ করার চেষ্টা করব? এবার ফুমিকোকে সেটা বলি। ফুমিকো এই ক্যাফেরই একজন কাস্টমার। 7 বছর আগে সে এই ক্যাফেরই এই নির্দিষ্ট চেয়ারে বসে টাইম ট্রাভেল করে একবার অতীতে গিয়েছিল তার বয়ফ্রেন্ড গড়োর সাথে দেখা করতে। তারপর থেকে সে রোজই এই ক্যাফেতে আসে। এবার আবার গল্পে ফিরে যায়। নাগারে বলল, শুনুন কুরাতা, ফুমিকো কিন্তু তেমন মেয়ে নয় যে সে কথা দিয়ে কথা রাখবে না, সে নিশ্চয়ই আসবে।
তা বলছি আপনি কি মানে ওই ফুমিকোর জন্যই অপেক্ষা করছেন, তাই তো? এই কথা শুনে কুড়াতা জানায়, না না, আমি ফুমিকোর জন্য অপেক্ষা করছি না, আমি অন্য একজনের জন্য অপেক্ষা করছি। নাগারির সাথে কথা বলতে বলতে কুড়াতা জানতে পারে ফুমিকোর বিয়ে হয়ে গেছে। কুড়াতা বলল, ও বাহ, দারুণ ব্যাপার, খুব ভালো খবর, যাক ফুমিকোর তাহলে বিয়ে হয়ে গেল। কুড়াতা একবার ফুমিকোর থেকে শুনেছিল ওর বয়ফ্রেন্ড গড়োকে কাজের জন্য জার্মানিতে যেতে হবে, তাই গড়ো নাকি তাদের বিয়েটা ভবিষ্যতের জন্য স্থগিত রাখছিল। এখন কুড়াতা নাগারের থেকে শুনলো যে ফুমিকো আর গড়োর বিয়ে হয়ে গেছে। এটা সত্যি ভীষণ খুশির খবর। সত্যি কুড়াতা ফুমিকোর এই খবরটা শুনে খুবই আনন্দিত হলো। ফুমিকো কিয়োকাওয়া থেকে এখন সে মিসেস কাটাডা হয়ে গেছে, দারুণ ব্যাপার। নাগারে দেখে কুড়াতা ফুমিকোর বিয়ের খবরটা শুনে খুবই খুশি হয়েছে, কিন্তু নাগারে মনে মনে ভাবতে থাকে, তাহলে কুড়াতা অতীত থেকে ভবিষ্যতে এসেছে কেন, কার জন্য এই চেয়ারে বসে অপেক্ষা করছে? কৌতূহলবশত নাগারে বলল, আচ্ছা কুড়াতা, আপনি তো বলছেন যে ফুমিকোর সাথে দেখা করতে এই ক্যাফেতে আসেননি, তাহলে কার সাথে দেখা করতে এসেছেন, মানে কার জন্য এখানে বসে অপেক্ষা করছেন? কুড়াতা বলল, আমার কাজের জায়গায় সেও কাজ করতো, মানে সেই মেয়েটি আমার সহকর্মী ছিল, ওর নাম আসামি মোরি। আমার সহকর্মী আসামি আবার ফুমিকোরও সহকর্মী। আমি আর আসামি একই সময় কাজে যোগ দিই। আমি যখন সেলস ডিপার্টমেন্টে কাজ শুরু করি, আসামি তখন ফুমিকোর সাথেই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কাজ শুরু করে। নাগারে সবটা শুনে বলল, ও আচ্ছা আচ্ছা, তাহলে ফুমিকো আর আসামি ওরা মনে নিশ্চয়ই তাড়াতাড়ি চলে আসবে, আপনি অপেক্ষা করুন। কুড়াতা বলল, ওরা যদি এই ক্যাফেতে নাও আসে তাহলেও আমার কোনো অসুবিধা নেই, মানে আসলে আমি আর আসামি বাগদান করেছি, কিন্তু আসামি আর আমি এখন আমরা মানে বিয়ে করব বলে মনে তো হচ্ছে না, মানে ওই আর কি। নাগারি ভাবে তার মানে কুড়াতা কি তার নিজের উদ্বেগের কারণে ওনার প্রাক্তন বাগদত্তা আসামির সাথে দেখা করতে এই ক্যাফেতে এসেছেন, হতে পারে। হঠাৎই ক্যাফের মধ্যে পিছনের ঘরটা থেকে একটা আওয়াজ আসছে, ফোন বাজছে। কাজু যাচ্ছিল ফোনটা ধরতে, ঠিক এমন সময় নাগারে হাত উঠিয়ে কাজুকে ইশারা করে যেতে বারণ করলো। ফোনটা রিসিভ করতে নাগারে ক্যাফের মধ্যে পিছনের ঘরটায় ঢুকলো। কুড়াতা টেবিলের ওপর তাকালো, যে তানজাকুতে নিজের মনের ইচ্ছাটা সে লিখেছে সেটাই এখন সে দেখছে। গল্পটা আরো এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। আসামি বেশ হাসি খুশি মেয়ে, সে তার অন্য সিনিয়র এমপ্লয়ীদের সাথে খুবই নম্রভাবে কথা বলতো, কিন্তু কুড়াতাকে ও তেমন ভাবে সিনিয়র ভাবতো না, কারণ কুড়াতা আর আসামি এরা দুজনে প্রায় একই সাথে কোম্পানিতে যোগ দিয়েছিল। কুড়াতা একজন ইতিবাচক মানুষ, কখনো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কুমন্তব্য করতো না, এমনকি কোম্পানির সম্পর্কেও কোনো খারাপ কথা বলতো না। কখনো খুব কঠিন পরিস্থিতিতে যখন আর আশা রাখা যায় না, ঠিক তখন কুড়াতার সাহায্যের হাত বাড়িয়ে দিত। এটা কুড়াতার চরিত্রের একটা উজ্জ্বল দিক ছিল। আসামি কুড়াতার এই ইতিবাচক মনোভাবটা দেখেছিল। কুড়াতাকে ওর বেশ ভালোই লাগতো, তবে আসামির তখন বয়ফ্রেন্ড ছিল। আসামি আর তার বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা ভালোই ছিল, কিন্তু এক সময় হঠাৎই আসামি আর তার বয়ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু আসামি তখন প্রেগনেন্ট, তবে সে কথা সে তার বয়ফ্রেন্ডকে জানায় না। আসামি ভেবেছিল ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে দিলেও সে একাই তার সন্তানকে পৃথিবীর আলো দেখাবে, বড় করে তুলবে। কিন্তু এরপর আসামির জীবনে আর এক অঘটন ঘটে যায়। আসামির গর্ভপাত হয়। ছোট বাচ্চাটা পৃথিবীর আলো দেখার আগে সবটুকু শেষ হয়ে যায়। পেটের মধ্যেই বাচ্চাটা মাত্র 70 দিন বেঁচে ছিল। গর্ভপাত হওয়ার জন্য আসামি নিজেকেই দোষী ভাবতে শুরু করে, মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়ে। নিজের মনটা হালকা করার জন্য পরিবার এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে তার এই যন্ত্রণার কথাটা ভাগ করে নেয়। সকলেই তাকে যথাসাধ্যভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। কুড়াতার সাথে ওর বেশ ভালোই বন্ধুত্ব ছিল,
তাই একদিন কুড়াতাকে সে সবটা জানায়। আসামি আরও জানায় যে গর্ভপাতের জন্য সে নিজেকেই দায়ী ভাবছে। কুড়াতা সবটুকু শুনে বলল, আসামি, যে বাচ্চাটা তোমার গর্ভে বেড়ে উঠছিল তাকে যে শুধুমাত্র 70 দিন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যই জীবনটা দেয়া হয়েছিল, এইটা তুমি কেন ভাবছো? বলো আসামি, বলো, তোমার এমন ধারণার কারণটাই বা কি? রাগে যন্ত্রণায় আসামির ঠোঁটটা থরথর করে কাঁপে। সে বলে উঠল, কি বলছো? মানে তুমি কি বলতে চাইছো? ওকে কেন জীবন দেয়া হয়েছিল? আসামির চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। আবারও সে বলল, তার মানে তুমি কি বলতে চাইছো? তুমি তুমি আমাকে খারাপ মানুষ বলছো? কেন বাচ্চাকে জীবন দেয়া হয়েছিল তুমি সে কথা বলছো? এ কি বলছো কুড়াতা? এ কি বলছো? কি বলতে চাইছো কুড়াতা, ঠিকভাবে বলো। এমনিতেই আসামি গর্ভপাতের জন্য নিজেকেই দায়ী মনে করে। এখন কুড়াতার কথা শুনে ওর মনে হচ্ছে কুড়াতাও হয়তো তাকেই দায়ী ভাবছে, খুব খারাপ মানুষ ভাবছে। কুড়াতা এবার আসামির মানসিক অবস্থা বুঝে উঠে বলল, শোনো শোনো আসামি, মানে তুমি যা ভাবছো সেটা নয়, তুমি আমার কথাটা বুঝতে পারোনি, মানে তাই তুমি আমাকে ভুল ভাবছো। শোনো শোনো আসামি, শোনো। আসামি রেগে গিয়ে বলল, ও তাই নাকি? আমি ভুল ভাবছি? যে বাচ্চাটা আমার গর্ভে ছিল তার জন্য আমি কিছুই করে উঠতে পারিনি, আমি বাচ্চাটাকে জন্ম দিতে পারিনি, সুস্থভাবে ওকে পৃথিবীর আলোটুকুও দেখাতে পারিনি, আমি দোষী। এই সব কিছুর জন্যই আমি দোষী। বাচ্চাটাকে শুধুমাত্র 70 দিন আমি পেটে বাঁচিয়ে রাখতে পেরেছিলাম, আর শেষটুকু কিচ্ছু করতে পারিনি। শুধুমাত্র 70 দিনও বেঁচে ছিল। এখন তো তুমিও কুড়াতা, তুমিও আমাকে দায়ী ভাবছো। আমি এতদিন নিজেকে দায়ী ভাবতাম, তুমি বন্ধু হিসেবে তুমিও আমাকে দায়ী ভাবো। অঝরে কাঁদতে থাকে আসামি। কুড়াতা কোনোভাবেই আসামিকে দুঃখ দিতে চায়নি, কিন্তু তবুও নিজের অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছে। কিন্তু আসামিও যে তাকে এখন ভুল বুঝছে। কুড়াতা বলল, তোমার বাচ্চা তোমার গর্ভে 70 দিন কেন বেঁচেছিল জানো? তোমাকে সারা জীবনের জন্য আনন্দ দিতে 70 দিন তোমার বাচ্চা তোমার গর্ভে বেঁচে থাকার লড়াই চালিয়েছিল, যাতে জীবন যুদ্ধে তুমিও লড়াই করতে পারো, যাতে দুঃখ কষ্টকে হাসি মুখে অতিক্রম করতে পারো। তোমার খুশির জন্য তোমার গর্ভের ছোট্ট বাচ্চাটা বেঁচে থাকার জন্য লড়াইটা একাই লড়ছিল। আসামি, তোমার হাসি মুখটা দেখার জন্য ওই ছোট্ট শিশুটা গর্ভে থাকাকালীন 70 দিন বেঁচে থাকার জন্য লড়াই করলো, আর এখন যখন সে তোমার কাছে নেই, তার মৃত্যু হয়েছে, তুমি কাঁদছো। সে তো তোমার চোখের জলের কারণ হতে চায়নি, চেয়েছিল তোমায় হাসি খুশি রাখতে। তোমাকে সে দেখেনি, কিন্তু না দেখেও তোমার খুশি থাকার কারণ হতে চেয়েছিল। সে তো 70 দিন তোমার গর্ভে ছিল, অন্তত এটা ভেবে সারা জীবন খুশি থাকার চেষ্টাটুকু তো তুমি করতে পারো। কিন্তু তুমি তো নিজেকেই দোষী ভাবছো। তুমি ভাবছো তুমি তাকে জীবন দিতে পারোনি। না না, 70 দিন গর্ভে থাকার পর বাচ্চাটা বেঁচে থাকতে পারেনি, তার জন্য তুমি দায়ী নয়। তুমি কেন এভাবে কষ্ট পাচ্ছ, অঝরে কাঁদছো? একবারও ভাবলে না, গর্ভে থাকাকালীন বাচ্চাটা 70 দিন বাঁচার চেষ্টাটুকু করেছে, ওই ছোট্ট 70 দিনের বাচ্চাটা শুধুমাত্র তোমার সারা জীবনের আনন্দের কারণ হওয়ার জন্য। একবার ভেবে দেখো, তোমার হাসি খুশি মুখটা সে দেখতে চেয়েছিল, সে জন্মাতে চেয়েছিল, পারেনি। 70 দিনের লড়াইটা একা লড়েছে। এই পৃথিবীতে তোমার ভালোবাসা, তোমার আনন্দ, তোমার ভালো থাকার কারণটা ওই ছোট্ট শিশুটা হতে চেয়েছিল। তোমার গর্ভের ওই সন্তানটা মনে প্রাণে চেয়েছিল তোমার খুশির কারণ হতে। আসামি, তুমি কাঁদছো? না না না, কেঁদো না আসামি। ওর 70 দিনের এই বলিদানটাকে মনে রেখে খুশি থাকার চেষ্টা করো। ও যে লড়াই লড়েছিল তোমার জন্য, তোমাকে তো দেখেওনি। আসামি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ হ্যাঁ কুড়াতা, হ্যাঁ বুঝেছি, এমনভাবে তো ভাবিনি। আমার বাচ্চা আমাকে খুশি রাখার জন্য এত চেষ্টা করেছে,
70 দিনের ওই ছোট্ট শিশুটা এত কষ্ট করেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি আনন্দে থাকবো। ওই যে ও লড়াইটা যে লড়েছিল, সেই লড়াইটাকে মনে রেখে আমি খুশি থাকার চেষ্টা করব। আমি আমার সন্তানের জন্য বাঁচব। গর্ভে বেড়ে ওঠা আমার সন্তান তো জীবন যুদ্ধে একাই লড়াই করেছিল, তাই না? হ্যাঁ, আমার খুশি থাকাটা সে ভেবেছিল। হ্যাঁ, আমি আমার সন্তানের কথা ভেবে বাঁচবো, খুশি থাকবো। কুড়াতা, তুমি আমায় নতুনভাবে বাঁচতে শেখালে। কুড়াতা, তুমি এমনভাবে ভাবলে, এমনভাবে তো আমি ভাবিনি। কুড়াতা, তুমি এভাবে ভেবেছ? অঝরে কাঁদতে থাকে আসামি, কিন্তু এই কান্না দুঃখের কান্না নয়। কুড়াতা ওকে বুঝিয়েছে, আসামি সবটাই বুঝেছে, তাই এখন এই কান্না আনন্দের। আসামি বুঝেছে তার গর্ভের সন্তান পৃথিবীর আলোটুকু দেখার আগে তার মাকে কি পরিমাণ ভালোবেসেছিল, যে নিজে জীবন যুদ্ধে জীবন মরণ লড়াইয়ে মৃত্যুবরণ করেছে, তবুও 70 দিন বেঁচে থাকার চেষ্টা করেছিল। এইটাই অনেক অনেক বড় প্রাপ্তি। আসামির গর্ভের সন্তান তো তার মাকে দেখেইনি, কিন্তু তবুও না দেখেও এই মৃত বাচ্চা তার মাকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলেছে। কুড়াতার কথা শুনে এই প্রথম আসামি বুঝেছে যে সে নিজে তার গর্ভের সন্তানের মৃত্যুর জন্য দায়ী নয়। এই ঘটনার পর আসামি আরো ভালোভাবে কুড়াতাকে চিনতে পারে। ওর ভাবনা চিন্তা কথাবার্তা আসামিকে বেঁচে থাকার সাহস দেয়। এইভাবেই আসামি সব কিছু হারিয়েও শেষমেশ কুড়াতার সাহায্যেই নতুনভাবে ভালোবাসতে শেখে। কুড়াতা আসামির জীবনে ভালোবাসার কারণ হয়ে ওঠে। আসামি আর কুড়াতার মধ্যে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তখন গ্রীষ্মকাল। আসামির সাথে কুড়াতার সম্পর্কে সবে মাত্র 2 বছর হয়েছে। ঠিক তখন কুড়াতার তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়া ধরা পড়ে। ডাক্তার বলেই দেন যে এখন থেকেই ট্রিটমেন্ট শুরু করলে তবেই আশা রাখা যেতে পারে, কিন্তু যদি সেই ট্রিটমেন্ট না করায় সেক্ষেত্রে মাত্র 6 মাসই সে বাঁচবে। এদিকে তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়া ধরা পড়ার আগেই কুড়াতা ভেবেছিল আসামিকে আংটি পরিয়ে প্রেম নিবেদন করবে, কিন্তু এখন ওর এই জটিল অসুস্থতা ওর সব ভাবনা চিন্তা, এমনকি ওর পুরো জীবনটাকেই তছনছ করে দিচ্ছে। এখন ও কি করবে না ভেবে পাচ্ছে না। কুড়াতা মনে মনে সিদ্ধান্ত নেয় যে তার এই তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়া রোগটার ব্যাপারে সে আসামিকে কিছুই জানাবে না। নিজে যতই অসুস্থ হোক না কেন সে আসামিকে প্রেম নিবেদন করবে, আসামিকে আংটি পরাবে। কিন্তু চিন্তা করতে থাকে ভবিষ্যতে তাদের সম্পর্কের কি হবে। সে যদি মারা যায় তাহলে আসামির কি হবে? আসামি কি আর কখনো কাউকে ভালোবাসতে পারবে না? সে মরে গেলে আসামি কি আবারও হতাশায় ডুবে যাবে? আর কি কখনো আসামি হাসি খুশি থাকতে পারবে না? এই সব ভাবনা চিন্তা করতে করতে একদিন কুড়াতা ফুমিকোর সাথে এই ক্যাফেতে দেখা করে। ফুমিকো আসামির সাথে একই ডিপার্টমেন্টে কাজ করত। ফুমিকো ক্যাফেতে আসলে কুড়াতা বলল, আমি হয়তো আর 6 মাস বাঁচবো, বুঝলে ফুমিকো, আমি তারপর মারা যাব। কুড়াতার এই কথা শুনে ফুমিকো অবাক হয়ে যায়। কি বলবে কি করবে বুঝে উঠতে পারে না। কুড়াতা এতটা অসুস্থ, এই ভেবেই ফুমিকো ভাষা হারিয়ে ফেলে। ও বিশ্বাস করে উঠতে পারছে না ওর সামনের চেয়ারে বসে থাকা ওর সহকর্মী কুড়াতা খুবই অসুস্থ, তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়ায় আক্রান্ত। এরপর কুড়াতা জানায় যে এই তীব্র মায়োলোজেনাস লিউকেমিয়া অসুখটা নাকি আর সারবে না, ডাক্তার সেটাই বলে দিয়েছে। কুড়াতা বলল, শোনো ফুমিকো, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমার থেকে শুনেছি যে এই ক্যাফের থেকে নাকি একটা নির্দিষ্ট চেয়ারে বসে গরম কফি খেতে খেতে নাকি টাইম ট্রাভেল করে অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া যায়, তাই তো? তুমি তো বলেছিলে। তাই আমি আজ থেকে ঠিক 2.5 বছর ভবিষ্যতে যাব। আমি তোমাকে একটা নির্দিষ্ট তারিখ বলে দিচ্ছি, সেটা হলো 25শে ডিসেম্বর, ক্রিসমাসের দিন। ভবিষ্যতে আজ থেকে ঠিক 2.5 বছর পর তুমি আসামিকে নিয়ে এই ক্যাফেতে 25শে ডিসেম্বর তারিখে আসবে। আমি তো বর্তমান সময় থেকে আজ থেকে ঠিক 6 মাস বাঁচবো, তারপরেই মারা যাব।
আমি মারা যাওয়ার পর ভবিষ্যতের 25শে ডিসেম্বর তারিখে তুমি আসামিকে এই ক্যাফেতে নিয়ে আসবে। এটার দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। আজ থেকে শুরু করে ঠিক যখন 2.5 বছর পূর্ণ হবে সেই বছরেরই 25শে ডিসেম্বর তারিখে আসামিকে নিয়ে তুমি এই ক্যাফেতে আসবে, বুঝলে? তুমি আসামিকে আনবে এই ক্যাফেতে, বুঝতে পেরেছো? আমি এই বর্তমান সময় থেকে ভবিষ্যতে সেই 2.5 বছর পর 25শে ডিসেম্বর তারিখটায় এই ক্যাফেতে থাকবো, আসামির জন্য অপেক্ষা করব। ফুমিকো, তবে দুটো শর্ত আছে। প্রথমত, যদি আমার মৃত্যু না হয় সেক্ষেত্রে এই ক্যাফেতে আসামিকে আনতে হবে না। আমি কিন্তু ভবিষ্যতের কথা বলছি, ভবিষ্যতে যদি মৃত্যু না হয় আমার, তাহলে কিন্তু আসামিকে আনবে না। দ্বিতীয়ত, আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পর আসামি যদি বিয়ে করে, সুখে শান্তিতে আনন্দের জীবন কাটাতে শুরু করে, সেক্ষেত্রে ভবিষ্যতে আসামিকে নিয়ে এই ক্যাফেতে আসতে হবে না, বুঝলে ফুমিকো? ব্যাপারগুলো বুঝতে পারলে কি আমি তোমার উপরে ভরসা করতে পারি, তাই তোমায় বলছি এগুলো। আমি জানি তুমি পারবে এই কাজটা। সব কথা শুনে ফুমিকো ভাবে, কুরাতা আসামিকে এতটা ভালোবাসে? কুরাতা নিজে বাঁচবে না, এমন কঠিন অসুখ হয়েছে যে মাত্র 6 মাস ওর আয়ু, তবুও সে তার প্রেমিকার ভবিষ্যতে খুশি থাকাটা নিয়ে এখন থেকে এতটা ভাবনা চিন্তা করছে। এতটা ভালো মানুষ কুরাতা। ফুমিকো এরপর কাঁদতে কাঁদতে বলল, কুরাতা, তোমার মতো মানুষেরা, সত্যি কুরাতা, তোমার মতো মানুষেরা। কুরাতা বলল, ফুমিকো, তোমাকে যা যা বোঝানোর ছিল তা আমি তোমাকে ভালোভাবে বুঝালাম, বুঝতে পারলে তো? এমনিতেই তোমাকে কিন্তু কিছু করতে হবে না। আর ওই শর্তগুলো ভেবে চিনতে ঠিক যে সময়টা বললাম, আসামিকে আজ থেকে ঠিক 2.5 বছর যেদিন পূর্ণ হবে সেই বছরেরই 25শে ডিসেম্বর তারিখে এই ক্যাফেতে তুমি আসামিকে আনবে, বুঝলে? আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করব। আর শর্তগুলো কিন্তু মনে রেখো। অতীতে কিভাবে আসামি আর কুরাতার মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল, আসামিকে ভবিষ্যতে ক্যাফেতে আসার জন্য ফুমিকোকেই কেন কুরাতা দায়িত্ব দিয়েছিল, সেই সব ঘটনাই তোমাদের এতক্ষণ ধরে জানালাম। এবার বর্তমান অবস্থায় ফিরে চলো, দেখা যাক বর্তমানে কি চলছে। আজ 2.5 বছর পূর্ণ হয়েছে। ক্যাফেতে কুরাতা এসেছে অতীত থেকে ভবিষ্যতে। সে আসামির জন্য অপেক্ষা করছে এই ক্যাফেতেই। আসামি এখনো ক্যাফেতে আসেনি। ক্যাফেতে সুন্দর করে ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে। আজ 25শে ডিসেম্বর তারিখ, ক্রিসমাস। আজকের দিনেই কুরাতা ফুমিকোকে দায়িত্ব দিয়েছিল যাতে সে আসামিকে ক্যাফেতে আনে। এখন কুরাতার পরনে রয়েছে গরমকালের পোশাক, টি শার্ট, হাফ প্যান্ট, পায়ে বিচ স্যান্ডেলস। এবার বর্তমান পরিস্থিতিটা তোমাদের একটু বলি। কুরাতার মৃত্যু হয়েছে। কুরাতা যেমন বলেছিল যে 6 মাস পর তার মৃত্যু হবে, ঠিক তেমনটাই হয়েছে। ডাক্তার তো তাকে সময় দিয়েই দিয়েছিল। কিন্তু এখন যে কুরাতা ক্যাফেতে বসে আছে, সে অতীতের সময় থেকে এই ভবিষ্যতে এসেছে। কুরাতার মৃত্যুতে আসামি ভেঙে পড়ে ঠিকই, তবে 6 মাস পর থেকে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতে শুরু করে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। আসামি যেহেতু কুরাতাকেই ভালোবাসে, তাই এখনো সে কোনো সম্পর্কে আবদ্ধ হয়নি, বিয়েও করেনি। আসামি এই ক্যাফেতে প্রায়ই আসে। সব অপেক্ষার অবসান হয়েছে। আজ 2.5 বছর পূর্ণ হয়েছে। আজকের দিন থেকে 1 সপ্তাহ আগেই ফুমিকো আসামিকে সব ঘটনা জানিয়েছে। ফুমিকো আসামিকে বলল, অতীতে যখন কুরাতা খুব অসুস্থ হয়ে পড়েছিল, যখন ওর তীব্র মায়োলোজেনাস লিউকোমিয়া ধরা পড়েছিল, ডাক্তার ওকে বলেই দিয়েছিল জানো যে ও নাকি 6 মাস বাঁচবে। দেখো তাই তো হয়েছে। তখনই কুরাতা সিদ্ধান্ত নিয়েছিল যে সেই সময় যখন ডাক্তার ওকে বলে দেয় যে 6 মাস বাঁচবে, ওর মৃত্যুর আগেই ও সিদ্ধান্ত নিয়েছিল যে সেই সময় থেকে 2.5 বছর ভবিষ্যতে গিয়ে ঠিক 25শে ডিসেম্বর তারিখে তোমার সাথে দেখা করবে। কুরাতা জানে যে সে যেমন মনে প্রাণে তোমাকে ভালোবাসে, তুমিও তাকে বোঝো এবং মনে প্রাণে ভালোবাসো। তাই কুরাতার মৃত্যু হলে হয়তো তুমি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়বে। কুরাতা তোমার জীবনে দুঃখের কারণ হতে চায়নি, বরং কুরাতা চেয়েছে যে ওর মৃত্যুর পর দুঃখকে আগলে না রেখে
তুমি যেন কোনো নতুন সম্পর্কে আবদ্ধ হও, বিয়ে করো, খুশি থাকো। বুঝলে আসামি, এইটাই ওর একমাত্র চাওয়া। তাই মৃত্যুর আগেই বেঁচে থাকাকালীন অতীত থেকে একবার ভবিষ্যতে ফিরে এসে তোমার হাসি খুশি মুখটাও দেখতে চায়। এই যে 25শে ডিসেম্বর, এই যে যে 25শে ডিসেম্বর আসছে, সেই দিন সন্ধ্যে 7টায় ফুনিকুড়া ক্যাফের ওই নির্দিষ্ট চেয়ারে কুড়াতা বসে থাকবে, তোমার জন্য অপেক্ষা করবে। বুঝলে আসামি, কিছু বুঝলে? ফুমিকোর এইসব কথা শুনে আসামি অবাক হয়ে তাকিয়ে থাকে। সম্মতি জানায় যে সে কুড়াতার সাথে দেখা করতে এই ক্যাফেতে যাবে। আজ 25শে ডিসেম্বর সকালে আসামি কাজে আসেনি। এই দেখে ফুমিকো চিন্তা করতে শুরু করেছে, কি হবে কি হবে। আসামি আজ কুড়াতার সাথে দেখা করবে তো? না, আমি তো কুড়াতার ওই দুটো শর্ত আসামিকে বলিনি। কুড়াতা বলেছিল কুড়াতার মৃত্যু না হলে তাহলে ভবিষ্যতে মানে আজকের দিনে আসামিকে ক্যাফেতে আনার দরকার নেই। আর দ্বিতীয় শর্ত ছিল যদি কুড়াতার মৃত্যুর পর আসামি বিয়ে করে, নতুন সম্পর্কে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রেও আসামির এই ক্যাফেতে আসার প্রয়োজন নেই। কিন্তু আসামি তো কুড়াতাকেই ভালোবাসে। কুড়াতা মরে গেলেও আসামি অন্য কারোর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হয়নি, বিয়েও করেনি। একটা টেক্সট মেসেজ করে দেখি আসামিকে, মনে করিয়ে দিই। এই ভেবে আসামিকে ফুমিকো একটা টেক্সট করে, আজ আমি ক্যাফের সামনে ঠিক সন্ধ্যে 7টার সময় আসামি তোমার জন্য অপেক্ষা করব, তুমি ঠিক সময় মতো চলে এসো। তারপর টেক্সট মেসেজটা পাঠিয়ে দেয়। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। স্টেশনের চারপাশটায় অনেকগুলো ক্রিসমাস ট্রি সাজানো রয়েছে। চারিদিক চকচকে আলোয় ঝলমল করছে। আজ ক্রিসমাস, তাই চারিদিকটা এতটা সুন্দর করে আলোয় সেজে উঠেছে। স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ ধরে ফুমিকো ক্যাফেটার বাইরে এসে পৌঁছয়। ফুমিকো দেখে বাকি জায়গাগুলো আলো দিয়ে সাজানো হলেও ক্যাফের সামনের রাস্তাটা বেশ অন্ধকার। ফুমিকো ক্যাফের বাইরের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে, আসামির জন্য অপেক্ষা করছে। আজ সূর্যাস্তের পর থেকেই সূক্ষ্ম সূক্ষ্ম বরফ পড়ছে। ফুমিকো ঘড়ি দেখলো, মনে মনে ভাবলো আর একটু পরেই আসামির সাথে কুড়াতার এই ক্যাফের মধ্যে দেখা হওয়ার কথা আছে। কুড়াতা নিশ্চয়ই এতক্ষণে অতীত থেকে ভবিষ্যতে চলে এসেছে, অপেক্ষা করছে কখন আসামি ক্যাফেতে আসবে। কিন্তু আসামি এখনো এলো না। ও কোথায়? কি হলো? বরফ পড়ছে তাই হয়তো ট্রেন দেরি করছে, সেই দেখে অনেক মানুষজন হয়তো গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার চেষ্টা করছে। হ্যাঁ, এটাও হতে পারে। গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ভিড় হয়েছে, তাই হয়তো আসামি আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, এটা তো হতেই পারে। কিংবা আসামি হয়তো আজকে দেখা করতেই আসবে না। কি যে হলো ঘটনাটা! না না না। ফুমিকো আসামিকে 3 বার ফোন করেছে, কিন্তু আসামি ফোন ধরছে না। ফুমিকো আবারও ভাবে, ইস, আর একটু যদি জোর করতাম, আসামিকে ক্যাফেতে আসার জন্য বাধ্য করতাম, তাহলে কুড়াতার সাথে ওর দেখা হতোই। কুড়াতা বেচারা, ওর জন্য খুব খারাপ লাগছে। ক্যাফের ভিতরে নিশ্চয়ই অপেক্ষা করছে। ক্যাফের ভিতরে এখন আমি যাব না। কি করি? কুড়াতার মুখোমুখি আমি হব না। কুড়াতাকে একটা ফোন করি। হ্যাঁ, কুড়াতাকে ফোন করি, কথা বলি। ক্যাফেতে ঢুকে ওর মুখোমুখি হওয়ার সাহস আমার হচ্ছে না। কুড়াতা আমার সাথে দেখা হলে নিশ্চয়ই খুব দুঃখ পাবে। না না, এইটা করবো না, বরং একটা ফোন করি। হ্যাঁ। ফুমিকো ক্যাফের বাইরে দাঁড়িয়েই কুড়াতাকে ফোন করলো। ক্যাফের মধ্যে ভিতর ঘরে ফোনটা রাখা ছিল। ফোনটা বেজে উঠল। নাগারে ফোনটা ধরলো, বলল, হ্যালো। কি মিস্টার কুড়াতাকে ফোনটা দেব? আচ্ছা আচ্ছা, আপনি ধরুন ফোনটা, আমি দিচ্ছি। কুড়াতার কাছে ফোনটা নিয়ে এসে নাগারে বলল, কুড়াতা, এই যে আপনার ফোন এসছে। মিসেস কাটাডা, মানে ওই ফুমিকো, আপনার সহকর্মী, আপনার সাথে কথা বলতে চাইছে। এই নিন ফোনটা, ধরুন, কথা বলুন, ফুমিকোর সাথে কথা বলুন, কিছু বলতে চায় আপনাকে। কুড়াতা ফোনটা ধরে বলল, হ্যালো হ্যালো, আমি কুড়াতা বলছি। হ্যালো। ফোনের ওপাশ থেকে ফুমিকো বলল, হ্যালো কুড়াতা, আমি বলছি, আমি ফুমিকো, তোমার সহকর্মী ফুমিকো, তোমার বন্ধু। বুঝতে পেরেছো? আসামির ব্যাপারে কথা বলার জন্য ফোনটা করেছি। আসলে ব্যাপারটা একটু জটিল হয়ে গেছে, বুঝলে? আসামিকে বলেছিলাম
যে আজ তুমি ক্যাফেতে আসবে ওর সাথে দেখা করতে। আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে আমি ওকে পুরো ঘটনাটা বলি, বুঝলে? কিন্তু সত্যি বুঝতে পারছি না, আসামি এখনো এলো না। সত্যি আমি খুবই দুঃখিত, আমি খুব চিন্তা করছি ব্যাপারটা নিয়ে, বুঝলে? ওই 1 সপ্তাহ আগে আসামিকে যখন বলেছিলাম পুরো ব্যাপারটা, ওকে দেখে মনে হয়েছিল যে ও ক্যাফেতে তোমার সাথে দেখা করতে আসবে, কিন্তু এখনো তো ও আসলো না। আমার যে কি চিন্তা হচ্ছে, কি বলি তোমায়। সত্যি আমি খুবই দুঃখিত, আমায় ক্ষমা করো। ওরা তো আমায় ক্ষমা করো, আসামি এখনো এলো না, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। কুড়াতা ফোনের ওপাশ থেকে বলল, ও হ্যাঁ আচ্ছা, তাই সত্যি? আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে ফুমিকো, তুমি অনেক চেষ্টা করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ফুমিকো বলল, হ্যাঁ জানো কুড়াতা, আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে আসামি এই ক্যাফেতে আজকে আসে, তোমার সাথে দেখা করে, কিন্তু আমি সত্যি দুঃখিত, আসামি তো এলো না। আচ্ছা কুড়াতা শোনো, হ্যালো হ্যালো কুড়াতা শোনো, বলছি তোমাকে কি এক্ষুনি অতীতে ফিরতে হবে? মানে এই ভবিষ্যতে তুমি আর থাকতে পারবে না? আর কি যাওয়ার সময় হয়ে গেছে? মানে একটুকু সময় নেই? কফিটা কি ঠান্ডা হয়ে গেছে? বলো বলো কুড়াতা, বলো। হ্যালো বলছি, বলো কুড়াতা, কি কি ব্যাপার ওখানে? কুড়াতা ফোনের ওপাশ থেকে বলল, হ্যাঁ হ্যাঁ ফুমিকো, আমার এবার ফিরতে হবে, কফিটা ঠান্ডা হয়ে যাবে, আমার মনে হয় আমার কাছে আর সময় নেই। আর শোনো ফুমিকো, একটা কথা বলছি, নাগারের থেকে শুনলাম গড়র সাথে তোমার বিয়ে হয়ে গেছে, অনেক অভিনন্দন জানাচ্ছি। বিশ্বাস করো ফুমিকো, তোমার বিয়ের খবরটা শুনে কি ভীষণ খুশি হয়েছে, যে খুব ভালো লাগলো। আসামির সাথে দেখা হলো না, এতে কি আর করা যাবে বলো? তবে অতীত থেকে ভবিষ্যতে এসে অন্তত একটা খবর শুনে আমি ভীষণ আনন্দ পেলাম। আচ্ছা ঠিক আছে ফুমিকো, এবার আমাকে যেতে হবে, বুঝলে? বাই, আমি এবার ফোনটা রাখছি, রাখলাম ফোনটা, বুঝলে? ফুমিকো বলল, আচ্ছা ঠিক আছে কুড়াতা, ফোনটা আমিও রাখছি, বাই। ফুমিকো এই বলে কলটা কেটে দিল। কুড়াতা ফোনটা নাগারের হাতে দিয়ে দিল। নাগারে কুড়াতা আর ফুমিকোর কথাবার্তা পুরোটা শোনেনি, কিন্তু যেটুকু শুনেছে তা থেকে বুঝলো যে আসামি দেখা করতে আসবে না। তাই এবার বোধহয় কুড়াতা কফির কাপে চুমুক দিয়ে পুরো কফিটা খেয়ে নেবে এবং এই ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে যাবে। কুড়াতা হঠাৎ নাগারের উদ্দেশ্যে বলল, নাগারে, সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তারপর মিকিকে বলল, মিকি, এই মিকি, এই শোনো, তুমি কি আমার ইচ্ছা লেখা এই তানজাকু কাগজটা তোমাদের ক্যাফের এই ক্রিসমাস ট্রিটায় ঝুলিয়ে দিতে পারবে? আসলে আমি তো টাইম ট্রাভেল করে অতীত থেকে এই ভবিষ্যতে এসেছি, আমি যদি চেয়ার ছেড়ে উঠে যাই এক্ষুনি আমাকে ওই অতীতে ফিরে যেতে হবে, বুঝতেই তো পারছো এইখানে নিয়ম অনুযায়ী। তাই মিকি, তুমি যদি একটু কষ্ট করে আমার এই ইচ্ছে লেখার তানজাকু কাগজটা ওই ক্রিসমাস ট্রিতে ঝুলিয়ে দাও, তাহলে খুব ভালো হয়। মিকি, তুমি পারবে? মিকি বলল, হ্যাঁ নিশ্চয়, আমায় দিন। এই বলে কুড়াতার ইচ্ছা লেখা তানজাকু কাগজটা কুড়াতার হাত থেকে সে নিয়ে নেয়। কুড়াতা বলল, অনেক ধন্যবাদ মিকি। তারপর ধন্যবাদ সূচক ভঙ্গিতে মাথা নাড়িয়ে তার সামনের টেবিলে রাখা কফির কাপটা হাতে তুলে নেয়। এদিকে ক্যাফের বাইরে ফুমিকো ফোনটা কেটে দেওয়ার পর ভাবে, আর কি করা যাবে, বরং আমি বাড়ি চলে যাই, এখানে দাঁড়িয়ে থেকে তো আমার আর কোনো কাজ নেই। কুড়াতার সাথে ওই ভেতরে গিয়ে আমি আর দেখা করলাম না, আসামি যে কেন এলো না, ইস খুব খারাপ হলো। আসামির আজকে দেখা করার কথা ছিল কুড়াতার সাথে, আসামিটা যে কি করলো, কেন যে এলো না। ক্যাফের বাইরের রাস্তায় পা বাড়িয়েছে ফুমিকো, ঠিক তখনই শুনলো কে যেন ওকে ডাকছে। আসামি ডাকছে, হ্যাঁ আসামি ডাকছে। আসামি ডাকলো, ফুমিকো, এই ফুমিকো। ফুমিকো তো অবাক হয়ে বলল, আসামি তুমি? আসামি বলল, ফুমিকো, ফুমিকো বলছি কুড়াতা, কুড়াতা এখনো কি ক্যাফের ভিতরে আছে বলো। ফুমিকো বলল, আমি নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে শোনো এক্ষুনি চলো আসামি, আর দেরি করো না। সিঁড়ি দিয়ে ওরা দুজনে নামলো। ক্যাফের দরজার সামনে এসে আসামি বলল, ফুমিকো, তোমার বিয়ের আংটিটা আমাকে কিছুক্ষণের জন্য ধার দিতে পারবে? ফুমিকো বুঝে যায় আসামি কুড়াতার সামনে ভালো থাকার, খুশি থাকার অভিনয় করবে।
আসলে আসামি ফুমিকোর বিয়ের আংটিটা নিজের হাতের আঙুলে পরে কুরাতার সামনে যাবে। কুরাতা চেয়েছিল যেন তার মৃত্যুর পর আসামি একা নিঃসঙ্গভাবে না থাকে, বিয়ে করে। তাই মিথ্যে অভিনয় করবে আসামি, আঙুলে ফুমিকোর বিয়ের আংটিটা পরে দেখাবে যেন ওর বিয়ে হয়ে গেছে। আসামি ক্যাফের ভিতরে ঢোকার আগে ফুমিকো একটুকু ইতস্তত না করে ওর বিয়ের আংটিটা খুলে আসামিকে দেয়। তৎক্ষণাৎ আসামিও আংটিটা পরে নেয়। ফুমিকো ক্যাফের দরজার বাইরেই দাঁড়িয়ে থাকে। আসামি ফুমিকোকে বলল, ধন্যবাদ ফুমিকো, ধন্যবাদ, এই বলে ক্যাফের ভিতরে ঢুকে পড়ে। ক্যাফের ভিতরে তখন কুরাতা কফির কাপে চুমুক দিতে যাচ্ছিল, হঠাৎ ক্যাফের দরজার সামনের ঘন্টাটা বেজে উঠল। খুব তাড়াহুড়ো করে ক্যাফেতে ঢুকে এলো আসামি মরি। আসামির গায়ে নেভি ব্লু কোট রয়েছে, কুরাতা টি শার্ট হাফ প্যান্ট পরে রয়েছে, পায়ে বিচ স্যান্ডেলস। দেখেই বোঝা যাচ্ছে অতীত থেকে কুরাতা এসেছে। হয়তো অতীতে এখন গরমকাল, কিন্তু বর্তমানে জাপানে এখন শীতকাল। আসামির কাছে এখন সময়টা বর্তমান, কিন্তু কুরাতা যেহেতু অতীত থেকে এসেছে, তার কাছে এখন সময়টা ভবিষ্যৎ। কুরাতা আসামিকে দেখে বলল, হাই আসামি। রাগে দুঃখে অভিমানে আসামি বলল, ফুমিকো আমাকে সব কিছু বলেছে। তুমি কি ভেবেছিলে আমাকে এই ক্যাফেতে আসতে বলবে একজন মৃত মানুষের সাথে দেখা করার জন্য? এক সেকেন্ডের জন্য নিজেকে অন্তত আমার জায়গায় দাঁড় করিয়ে দেখো তো, বলো পারতে এই কাজটা করতে? কুরাতা ভালো করে আসামিকে দেখছে। দেখতে দেখতে এই কুরাতা বিড়বিড় করে বলল, আমি দুঃখিত আসামি। আসামি বলল, কি বলছো কুরাতা, ঠিক করে বলো, শুনতে পাচ্ছি না। কুরাতা বলল, ও মানে আমি খুবই দুঃখিত, এবার আমাকে ফিরে যেতে হবে। কফির কাপে চুমুক দিতে যাবে, ঠিক তখনই আসামি ওর চেয়ারের সামনে এসে টেবিলের ওপর আসামি নিজের বাঁ হাতটা রাখলো। আসামি ফুমিকোর থেকে ধার করা আংটিটা কুরাতাকে দেখাচ্ছে। আসলে কুরাতা তো জানেই না যে এটা ফুমিকোর বিয়ের আংটি, তাই আসামি ওর হাতের বিয়ের আংটিটা এমন ভাবে দেখাচ্ছে যেন আসামি খুব সুখী, খুব আনন্দে আছে, বিয়ে করেছে। আসামি ইচ্ছাকৃতভাবে আংটিটা দেখিয়ে বলল, দেখো ভালো করে দেখো কুরাতা, আমার বিয়ে হয়ে গেছে, বুঝলে কিছু? কুরাতার চোখ দুটো লাল হয়ে গেছে। কুরাতা বলল, ও আসামি তবুও ভালো থাকার অভিনয় চালিয়ে গেল। যেভাবেই হোক কুরাতাকে দেখাতে হবে যে ও ভালো আছে, আনন্দে আছে। কুরাতা হয়তো আংটিটা দেখে বুঝে গেছে যে আসামির বিয়ে হয়ে গেছে। আসলে কুরাতাকেও কিন্তু কষ্ট দিতে চায় না। কুরাতা জীবিত থাকার সময় থেকেই চাইতো যাতে ওর মৃত্যুর পরও আসামি হাসি খুশিতে থাকে, আনন্দে থাকে, হতাশা যেন আসামিকে গ্রাস না করে। আসামির হাসি খুশি মুখটা সব সময় কুরাতা দেখতে চাইতো। এবার আসামি বলল, 2 বছর হলো তুমি মারা গেছো, কি ভেবে তুমি এই ক্যাফেতে দেখা করার ব্যাপারে ওই ফুমিকোকে যুক্ত করেছিলে বলো? তোমার কি একটুও মনে হয় না যে তুমি আমার ব্যাপারে বেশি চিন্তা করছো কুরাতা? বলো, একটু বেশি চিন্তা করে ফেলেছো তাই না? কুরাতা দুঃখ যন্ত্রণা চেপে হাসি মুখে বলল, এখন তো দেখে মনে হচ্ছে এ ব্যাপারে আমার চিন্তার কিছুই নেই, আমাকে এবার ফিরে যেতে হবে। কুরাতা মনে মনে ভাবছে অতীতে ফিরে গিয়ে ওর হাতে মাত্র 6 মাস সময় থাকবে। ডাক্তার তো বলেইছেন যে 6 মাস পর ও মারা যাবে, কিন্তু ভবিষ্যতে এসে যা যা দেখলো জানলো তাতেও বেশ আনন্দই পেয়েছে। ওর মৃত্যুর পর আসামি বিয়ে করবে, একা থাকবে না, নিঃসঙ্গভাবে জীবন কাটাবে না, খুব আনন্দে ও খুশিতে থাকবে। কুরাতা তাড়াতাড়ি করে কফির কাপে চুমুক দিয়ে কফিটা খেয়ে নেয়। আর তারপরই ওর মনে হয় চারিদিকটা যেন দুলছে, কাঁপছে, চকচক করছে। কফির কাপটা নামিয়ে প্লেটের ওপর রাখার চেষ্টা করলো। কুরাতার মনে হলো ওর হাতটা যেন বাষ্পে পরিণত হয়েছে। আসামি চেঁচিয়ে বলল, কুরাতা ধন্যবাদ এখানে আসার জন্য। আসামির বলা পুরো কথাটা কুরাতা শুনতে পেল না, তবে বুঝতে পারলো আসামি ওকে ধন্যবাদ জানালো। চারিদিকটা বদলে যাচ্ছে। কুরাতা ভবিষ্যৎ থেকে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যাচ্ছে। যে চেয়ারটায় কুরাতা একটু আগেই বসেছিল, হঠাৎ যেন কুরাতা সেখান থেকে উবে গেল। ফাঁকা চেয়ারটার দিকে তাকিয়ে এখনো দাঁড়িয়ে আছে আসামি। সাদা পোশাক পরা কানামি নামের মহিলাটি হঠাৎই টয়লেট থেকে ফিরে এসেছে। ক্যাফের দরজার সামনের ঘন্টাটা বেজে উঠল। ফুমিকো ক্যাফেতে ঢুকলো। কুরাতা আর আসামির কথাবার্তার মধ্যে ফুমিকোই ক্যাফেতে আসেনি, ক্যাফের দরজার বাইরে অপেক্ষা করছিল।
কুড়াতা অতীতে ফিরে গেছে দেখে এখন ফুমিকো ক্যাফের মধ্যে এসেছে। আসামির মনের অবস্থাটা সে বুঝতে পারছে। ক্যাফেতে কুড়াতা কোথাও নেই, কারণ বর্তমানে কুড়াতা মৃত। অতীত থেকে কুড়াতা এই ভবিষ্যতে এসেছিল শুধুমাত্র আসামিকে দেখতে। আসামি বলল, কুড়াতার মৃত্যুর পর আমি এগিয়ে চলতে চেয়েছিলাম, কিন্তু নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হতে পারিনি। আমি কুড়াতাকে ভুলতে পারবো না। এক্ষুনি হয়তো আমি বিয়েও করতে পারবো না, এটা ঠিক, কিন্তু নিজের মতো করে খুশি তো থাকতেই পারি বলো। কুড়াতা সব সময় আমার খুশি থাকাটাই তো চেয়েছিল, সেটাই করারই চেষ্টা করব এখন থেকে, সেটাই করব। তাই বলো বলো ফুমিকো, আমি ঠিক করছি তো? আসামি ওর আঙুল থেকে ফুমিকোর বিয়ের আংটিটা খুলে ফুমিকোকে আবার ফিরিয়ে দিল। হঠাৎ করে মিকি কুড়াতার ওই ইচ্ছে লেখা তানসাকু কাগজটা পড়তে শুরু করলো। মিকি বলল, ওই কুড়াতা নামের লোকটি ওনার ইচ্ছে তানসাকুতে লিখেছে, আমি সেটা পড়ছি। এতে লেখা আছে, আমার ইচ্ছে হলো আসামি যেন সবসময় খুশি থাকে। আসামি কুড়াতার ইচ্ছেটা শুনে অঝরে কাঁদতে শুরু করে, মাটিতে বসে পড়ে। এই দেখে মিকি বলল, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ফুমিকো আসামির কাঁধে হাত রাখে, তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। এরপর আসামি আর ফুমিকো ক্যাফে থেকে বেরিয়ে যায়। আজ ক্যাফের মালিক নাগারে একটু আগে ভাগেই ক্যাফেটা বন্ধ করে দেয়। ফুমিকো বাড়ি ফিরে তার স্বামী গড়কে সব ঘটনা জানায়। সব কথা শুনে গড় বলল, শোনো ফুমিকো, আমার মনে হয় কুড়াতা জানে যে আসামি ওকে মিথ্যে কথা বলেছে। ফুমিকো বলল, এ কি বলো? কুড়াতা জানে? কেন? এমন কেন মনে হলো তোমার, বলো? গড় বলল, দেখো, তুমি বললে যে তুমি আসামিকে সবকিছু জানিয়েছিলে যে কেন কুড়াতা ওর সাথে দেখা করতে চায়, তাই তো? কিন্তু কুড়াতার মৃত্যুর পর আসামি যদি সত্যিই বিয়ে করত, তাহলে সেক্ষেত্রে তোমার তো তাকে সবকিছু বলার কথা ছিল না। কুড়াতার দুটো শর্তের মধ্যে একটা শর্ত ছিল, যদি কুড়াতার মৃত্যু হয় তারপর আসামি বিয়ে করে, তাহলে তাকে 2.5 বছর পর, মানে 2.5 বছর যেদিন পূর্ণ হবে সেই বছরেরই এই 25শে ডিসেম্বর তারিখে ক্যাফেতে আনার প্রয়োজন নেই, তাই তো? কিন্তু আসামি অভিনয় করলো যেন ওর বিয়ে হয়ে গেছে। ক্যাফেতে এসেছিল কুড়াতার সাথে দেখা করতে। তখনই কুড়াতা নিশ্চয়ই বুঝে গেছে যে তার মৃত্যুর পর আসামি কাউকেই বিয়ে করেনি। ফুমিকো বলল, ও, আমি তো এটা ভেবে দেখিনি। ফুমিকো আফসোস করতে থাকে। ওর মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। গড় হাসে হাসে বলল, দুঃখিত ফুমিকো, এটা নিয়ে অতটা ভেবো না। আরে না, এটা নিয়ে এতটা ভেবো না, তোমার কোনো দোষ নেই, আর তেমন চিন্তার ব্যাপার নয়। দেখো, যদি কুড়াতা বুঝেও যায় যে আসামি মিথ্যে বলছে, তবুও কুড়াতা জানে একদিন না একদিন আসামি খুশি হতে পারবে, কোনোদিন হয়তো বিয়েও করবে। এই কথা শুনে ফুমিকো আবার চিন্তামুক্ত হয়। আজ ক্রিসমাস, তাই আর এই ব্যাপারে না ভেবে ফুমিকো এবং তার স্বামী গড় দুজনেই ক্রিসমাস উদযাপন করতে শুরু করে। এই ফুনিকুড়া ক্যাফের বাইরে ক্লোজড লেখা আছে। ক্যাফের ভিতরে ল্যাম্পগুলো কাজু বন্ধ করে দেয়, ক্যাশ রেজিস্টারটাও বন্ধ করে। কাজু এরপর নিজের পোশাক বদলে নেয়। সাদা পোশাক পরা মহিলাটির চেয়ারের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে কাজু। এই মহিলাটির নাম তো তোমরা জানোই, কানামে। ইনি কাজুর মা। কোনো কারণ ছাড়াই কাজু তার মাকে দেখে, এমন ভাবে ক্যাফের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকে। নাগারে কাজুকে দেখে বলল, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? নাগারের কাঁধে তখন ঘুমন্ত মিকি রয়েছে। বরফে খেলা করে সে ক্লান্ত, তাই ঘুমিয়ে পড়েছে। কাজু এবার ভিতর ঘরে যায়। কাজুর পিছনে যায় নাগারে। হঠাৎ করে নাগারে বলল, আমার মনে হয় কানামেরও এই একই রকম মনে হয়েছিল। ক্যাফের পরিবেশটা এখন প্রায় অন্ধকার। ক্রিসমাস ট্রিতে যেটুকু আলো দিয়ে সাজানো আছে সেইটুকু আলোয় ক্যাফেটা অল্প আলোকিত হচ্ছে। অতীতে এই 25শে ডিসেম্বর তারিখে, মানে ক্রিসমাসের দিন, একটা ঘটনা ঘটেছিল। কাজুর তখন 7 বছর বয়স। এই দিনে এই সাদা পোশাক পরা মহিলা, মানে কাজুর মা কানামে, তার মৃত স্বামীর সাথে দেখা করতে অতীতে গিয়েছিল। নাগারে সেদিন ক্যাফেতেই ছিল। কাজু তার মাকে বলে দিয়েছিল যে অতীতে গিয়ে গরম কফিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নিতে, কিন্তু ব্যাপারটা কানামে বোঝেনি। কফি পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপারটা এক একজন মানুষের কাছে এক এক রকম। কেউ ভাবে ট্যাপ কলের জলের তাপমাত্রা যেমন ঠান্ডা,
তেমন ঠান্ডা হওয়ার আগেই বোধহয় কফিটা খেয়ে নিতে হবে। আবার কেউ ভাবে মানুষের দেহের চামড়ার ওপর হাত দিলে যেমন তাপমাত্রা অনুভব করা যায়, সেই রকম তাপমাত্রা থেকে কম তাপমাত্রা কফির ক্ষেত্রে হলে তখনই সেটাকে ঠান্ডা বলা যায়। কেউই ঠিক জানি না যে গরম কফির তাপমাত্রা ঠিক কতটা কমে এলে তাকে ঠান্ডা বলা যাবে। তাই কানামিও বুঝে উঠতে পারেনি অতীতে গিয়ে কখন যে তার গরম কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল সেটা খেয়াল করে উঠতেই পারেনি। কাজুকে কেউ দোষ দেয় না, তবুও কাজু সব কিছুর জন্য নিজেকে দোষী ভাবে। কানামি গরম কফিটা ঠান্ডা হওয়ার আগে খেতে পারেনি বলে অতীতে আটকে পড়ে। এখন সে ভূতে পরিণত হয়েছে। এই ক্যাফেতে এই নির্দিষ্ট চেয়ারে বসে শুধু বই পড়ে। কাজুর মা কানামের এমন পরিণতি হওয়ার পর থেকে কাজু মানসিকভাবে ভেঙে পড়ে। কাজুর মুখের হাসিটাও হারিয়ে যায়। কাজু এদিক ওদিক ঘুরে বেড়াতে শুরু করে। একদিন অন্যমনস্কভাবে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল। একটা গাড়ি তো ওকে প্রায় মেরেই দিচ্ছিল, তবে সেইবার কাজুর কিছু হয়নি। তারপর শীতকালে একদিন কাজু হঠাৎ নদীর মাঝখানে চলে গিয়েছিল, সবটাই নাকি অন্যমনস্কভাবে। আসলে তার মায়ের এমন পরিণতির জন্য সে নিজেকেই দায়ী করে। এই ঘটনার 3 বছর পর আরেকটা ঘটনা ঘটে। একদিন কাজু রেল লাইনের ক্রসিং এ গেটের সামনে দাঁড়িয়েছিল। গেটটা খোলার জন্য সে অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে ও কি যেন ভেবে বন্ধ গেটের সামনে এগিয়ে যাচ্ছিল। তখন সেই দিন কিনিও নামের একজন মহিলা ওকে বাঁচিয়ে নেয়। এই কিনিও হলো একজন আর্ট টিচার। ওনার একটা আর্ট স্কুল আছে। যেদিন কানামে টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে আটকে পড়েছিল, তারপর ভূতে পরিণত হয়েছিল, সেই দিন এই মিসেস কিনিও ক্যাফেতে ছিল। পুরো ঘটনাটা সে দেখেছিল। সেই দিন থেকে কাজুর মানসিক অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল সেটা মিসেস কিনিও বুঝেছিল। তাই মিসেস কিনিও কাজুকে সাহায্য করতে চাইছিল। সেই দিন রেল লাইনের ট্র্যাকের পাশে দাঁড়িয়ে মিসেস কিনিওকে জড়িয়ে ধরে কাজু অঝরে কেঁদেছিল। এই দিনের পর থেকে কাজু একটু একটু করে স্বাভাবিক হয়। তারপর থেকে যারা এই ক্যাফে থেকে এই নির্দিষ্ট চেয়ারে বসে গরম কফি খেতে খেতে টাইম ট্রাভেল করে অতীতে কিংবা ভবিষ্যতে যেতে চাইতো, তাদের জন্য কাজুই কফি পরিবেশন করত। ঢং 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 শব্দে ক্যাফের দেয়ালে টাঙানো মাঝখানের ঘড়িটা বেজে উঠল। রাত 2টো বাজে। এই মাঝরাতে চারিদিকটা বেশ শান্ত। ক্যাফের সিলিং ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে। কাজুর মা কানামে সাদা পোশাক পরে এখনো এই নির্দিষ্ট চেয়ারে বসে বই পড়ছে। কাজু দাঁড়িয়ে আছে ক্যাফেতে, একা, চুপচাপ, পুরো নিঃসঙ্গভাবে স্থির হয়ে সে দাঁড়িয়ে আছে আর দেখছে তার মাকে। এতক্ষণ সে তার মা কানামের কথাই ভাবছিল। অতীতের দিনগুলো ওর মনে পড়ছিল। শুধু ওর চোখ দুটো দিয়ে জল গড়িয়ে পড়ছে। শীতকালের পর যখন বসন্তকাল আসে তখন মানুষ বেশ খুশি হয়। রুক্ষ শুষ্ক শীতকালের পর দেখতে দেখতে জাপানে বসন্তকাল চলে এলো। এই ফুনিকুড়া ক্যাফের মধ্যে এখন ক্যাফের মালিক নাগারি তোকিতা আর ক্যাফের ওয়েট্রেস কাজু রয়েছে। কাগজের ন্যাপকিন গুলো ভাঁজ করতে করতে নাগারি কাজুর উদ্দেশ্যে বলল, এখনো কি কানামির ব্যাপারে ভাবছো নাকি? কাজু কিছুই উত্তর দিল না। কাজু টেবিলটা মুছছে। চিনির পাত্রটা যে কোস্টারটার উপর রাখা রয়েছে সেই কোস্টারটাকে সে ঠিকভাবে রাখলো। কাজু কিছু বলছে না দেখে নাগারি আবারও বলল, আমার মনে হয় কাজু, এই বাচ্চাটা তোমার রাখা উচিত। কানামেও নিশ্চয়ই তেমনই চায়। পুরো কথাটা শেষ করার আগেই ক্যাফের দরজার সামনের ঘন্টাটা বেজে উঠল। ক্যাফের দরজা দিয়ে ঢুকে একটা হল ঘর পেরিয়ে তবেই কাস্টমাররা এই ক্যাফের এই ঘরে আসে। তাই কাজু এবং নাগারে কেউই এখনো বুঝে উঠতে পারেনি যে ক্যাফেতে কোন কাস্টমার এসেছে। কাস্টমারটি হল ঘর পেরিয়ে এখনো এই ঘরে আসেনি। একটু পরে ক্যাফের এই ঘরে এলো কিয়োশি মান্দা। কিয়োশি হলো একজন গোয়েন্দা। ওনার রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে। 70-এর দশকে টিভিতে যে পুলিশ ড্রামাগুলো দেখানো হতো তাতে যে গোয়েন্দারা থাকতো ঠিক তাদেরই মতো এই গোয়েন্দা কিয়োশির পরনে রয়েছে ট্রেঞ্চ কোট আর পুরনো হান্টিং ক্যাপ। কিয়োশি বলল, এখন এই সময় এই ক্যাফেতে আসাটা ঠিক হলো তো? আসলে 8টার সময় ক্যাফে বন্ধ হয়ে যায়।
ক্যাফের দেয়াল ঘড়িগুলোর মধ্যে যে মাঝের ঘড়িটা আছে তাতে 8টা বাজতে 10 মিনিট বাকি। কাজু বলল, হ্যাঁ ক্যাফেতে আসুন, কোনো সমস্যা নেই। কিয়োশি ক্যাফেতে ঢুকে দাঁড়িয়ে রইল, চেয়ার টেনে বসলো না। প্রতিবারই যখন সে ক্যাফেতে আসে তখনই ক্যাফের প্রবেশ পথের সামনের টেবিলের সাথে যে চেয়ারটা থাকে সেই চেয়ারটা টেনে বসে, তারপর কফি অর্ডার করে। তবে আজ হঠাৎ কিয়োশি এমন দাঁড়িয়ে কেন? কাজু কিয়োশিকে 1 গ্লাস জল দেয় এবং বসতে বলে। কিয়োশি ক্যাফের ওই নির্দিষ্ট চেয়ারে বসে থাকা সাদা পোশাক পরা কানামি নামের মহিলাটির দিকে তাকিয়ে দেখলো। তারপর বলল, আসলে আমি এটা দিতে এসেছি। তারপর কিয়োশি একটা ছোট্ট বাক্স বের করে দেখালো। উপহার যেমন ভাবে মোড়কে মোড়ানো থাকে ঠিক তেমন ভাবে বাক্সটা মোড়কে মোড়ানো রয়েছে। তারপরে কিয়োশি বলল, এটা আমি আমার স্ত্রীকে দিতে এনেছি। আসলে কাজু, আপনার মনে আছে আপনি আমাকে একবার আমার স্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে একটা নেকলেস দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, মনে আছে? আমি আসলে পছন্দ করে উঠতে পারছিলাম না যে আমার স্ত্রীর জন্মদিনে কি উপহার দেয়া যায়। সেই সময় আপনি আমাকে এই বুদ্ধিটা দিয়েছিলেন যে নেকলেস উপহার দিলে আমার স্ত্রী সেটা পছন্দ হতে পারে। মনে পড়ছে আপনার? কাজুর মনে পড়ল আগে শরৎকালে একবার এই গোয়েন্দা কিয়োশি ক্যাফেতে এসেছিলেন। জন্মদিনে ওনার স্ত্রীকে কি উপহার দেবেন সেটা নিয়ে খুব চিন্তিত ছিলেন। তখন সে এই গোয়েন্দা কিয়োশিকে সাহায্য করেছিল। নাগারে ব্যাপারটা আন্দাজ করে বলল, মানে কিয়োশি, আপনি অতীতে যেতে চান তাই তো? আপনি ওই চেয়ারটা দেখছিলেন, তারপর আপনি বলছেন আপনার স্ত্রীর জন্মদিনে উপহার দিতে এসেছেন। মানে কোনোভাবে কি আপনি আপনার স্ত্রীর জন্মদিনের দিনটায় ফেরত যেতে চান? এখানে তাই এসেছেন, মানে অতীতে যেতে? বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা, কিন্তু একটা আন্দাজ আমি করছি। মানে আমি কি ঠিক বলছি? কিয়োশি বলল, হ্যাঁ। নাগারে বুঝে উঠতে পারে না যে শুধুমাত্র স্ত্রীর জন্মদিনের উপহার দিতে কিয়োশিকে অতীতে যেতে হবে। এ কেমন ব্যাপার? কিয়োশি সবটা বুঝে উঠে বলল, হ্যাঁ আসলে ভুলটা আমারই। আমি পুরো ঘটনাটা ভালোভাবে বর্ণনা করিনি, তাই হয়তো আপনারা বুঝতে পারছেন না। আসলে 1 বছর আগে আমি দেখেছিলাম, তারপর জানতে পারি যে এই ফুনিকুড়া ক্যাফে থেকে কফি খেতে খেতে ওই নির্দিষ্ট চেয়ারে বসে টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যায়। গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু বলি, 1 বছর আগে সেই দিন কিয়োশি কি দেখেছিল সেই ঘটনাটাই এবার তোমাদের বলবো। কিয়োশি সেদিন ক্যাফেতে ঢুকে দেখে দূরে একটা টেবিলের সামনের চেয়ারে বসে একজন যুবক খুব কাঁদছে, তার মুখটা লাল হয়ে এসেছে। তার বিপরীতে একজন দুর্বল বৃদ্ধ মহিলা বসে আছে। কাউন্টারে একটা বাচ্চা ছেলে বসে আছে। বাচ্চা ছেলেটাকে দেখে মনে হলো সে এলিমেন্টারি স্কুলে পড়ে। কাউন্টারের পিছনে রয়েছে একজন লম্বা লোক, তাকে দেখে মনে হলো সে এই ক্যাফেরই স্টাফ মেম্বার। বাচ্চা ছেলেটা স্ট্র দিয়ে অরেঞ্জ জুস খাচ্ছে। কাউন্টারের পিছনে ক্যাফে স্টাফ ওই লম্বা লোকটা দূরে টেবিলে বসা যুবক এবং বৃদ্ধ মহিলাটির কথোপকথন মন দিয়ে শুনছে। এবার ক্যাফের প্রবেশ পথের সামনের চেয়ারটায় কিয়োশি বসলো। হঠাৎ কিয়োশি দেখল যে যুবকটা কাঁদছিল সে হঠাৎ করেই বাষ্পের মতো উবে গেল, যেন ক্যাফের সিলিং এর মধ্যে দিয়ে কোথাও গায়েব হয়ে গেল। কিয়োশি অবাক হয়ে বলল, এ কি ঘটনা? তারপরে অবাক হয়ে তাকিয়ে রইল। ওই নির্দিষ্ট চেয়ারটা খালি হয়ে গেল। ঠিক এরপরই ওই সাদা পোশাক পরা মহিলা, যার নাম কানামে, যে কিনা কাজুর মা, সেই কানামে টয়লেট থেকে ফিরে এসে ওই নির্দিষ্ট চেয়ারটায় বসে পড়ল। এমন অদ্ভুত ঘটনা দেখে কিয়োশির মনে হলো যুবকটা হঠাৎ ওই চেয়ার থেকে বেমালুম গায়েব হয়ে গেল, তার কোনো অস্তিত্ব নেই। এ তো যেন ম্যাজিক শো। এই ক্যাফেতে কোনো একটা গন্ডগোল আছে। দূরের টেবিলে তখন মুখোমুখি বসে রয়েছে সাদা পোশাক পরা ভূত, যার নাম কানামে, আর তার বিপরীতে চেয়ারে বসে আছে ওই দুর্বল বৃদ্ধ মহিলা। দুর্বল বৃদ্ধ মহিলা কানামেকে দেখে কানামের উদ্দেশ্যেই বলল, এখন যদি কাজুকে খুশি করার জন্য আমি কিছু করতে পারতাম। এই দুর্বল বৃদ্ধ মহিলা হলেন মিসেস কিনিও,
আর যে যুবকটি কাঁদতে কাঁদতে অদৃশ্য হয়ে গেল সে হলো এই মিসেস কিনিওর ছেলে ইউকিও। তোমাদের নিশ্চয়ই মনে আছে গল্পের প্রথম দিকে বলেছিলাম ইউকিও নামের একটি ছেলে তার মৃত মায়ের সাথে দেখা করতে অতীতে গিয়েছিল। এইটা সেই দিন যেই দিন ইউকিও তার মা কিনিওর সাথে দেখা করতে অতীতে এসেছিল। এই ঘটনাটা নিজের চোখে সামনে থেকে প্রত্যক্ষ করে কিয়োশি। এই দিন থেকে কিয়োশি জানতে পারে যে এই ফুনিকুরা ক্যাফে থেকে গরম কফির কাপে চুমুক দিতে দিতে একটি নির্দিষ্ট চেয়ারে বসে টাইম ট্রাভেল করে অতীতে কিংবা ভবিষ্যতে যাওয়া যায়। অনেক খোঁজ খবর নেওয়া শুরু করে কিয়োশি। ক্যাফের ওয়েট্রেস কাজু এবং এই ক্যাফের মালিক নাগারের থেকে কিয়োশি অতীতে যাওয়ার নিয়মগুলো জানতে পারে। অতীতে যাওয়ার নিয়মগুলো শুনে একটা নিয়ম নিয়ে কিয়োশি বেশ বিভ্রান্ত হয়ে পড়ে। এই ক্যাফের থেকে টাইম ট্রাভেলের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হচ্ছে অতীতে গিয়ে কোনোভাবেই বর্তমানকে পরিবর্তন করার চেষ্টা করা যাবে না, অর্থাৎ কোনোভাবেই বর্তমানের নাকি পরিবর্তন সম্ভব নয়। এই নিয়ম শুনে কিয়োশি ভাবে তাহলে মানুষ অতীতে যাচ্ছে কেন? অতীতে গিয়ে যদি কিছু বদলানোই না যায় তাহলে তো অতীতে যাওয়ার কোনো মানেই হয় না। যেহেতু কিয়োশি একজন গোয়েন্দা তাই নিজের মতো করে তদন্ত করতে শুরু করে, অনেক তথ্য জোগাড় করে, ছোট একটা নোটবুকে সব তথ্য লিখতে শুরু করে। খোঁজ খবর নিতে নিতে কিয়োশি জানতে পারে শেষ 30 বছরে 41 জন মানুষ এই ক্যাফের এই নির্দিষ্ট চেয়ারে বসে টাইম ট্রাভেল করে অতীত কিংবা ভবিষ্যতে গেছে। এই 41 জনের মধ্যে মাত্র 4 জন অতীতে গিয়েছিল কোনো না কোনো মৃত মানুষের সাথে দেখা করতে। কাজুর আর্ট টিচার মিসেস কিনিও বেঁচে থাকাকালীন এইসব তথ্য কিয়োশিকে দিয়েছিলেন। প্রথম দিকে কিয়োশি অতীতে যাওয়ার এই ব্যাপারটা অতটা পাত্তা দিত না, কারণ অতীতে গিয়ে তো বর্তমান বদলানো যাবে না। তবে যারা অতীতে গিয়েছিল তাদের কোনো না কোনো মৃত আত্মীয় কিংবা মৃত কোনো প্রিয়জনের সাথে দেখা করতে তাদের সাথে কথা বলতে শুরু করে কিয়োশি। তারপর কথা বলে বুঝতে পেরেছিল যে কেন তারা অতীতে গিয়েছিল তাদের মৃত প্রিয় মানুষদের সাথে দেখা করতে। কিয়োশি বুঝেছিল যে মৃত্যুর পর মৃত মানুষটা প্রিয়জন দুঃখ কষ্ট হতাশায় ডুবে যায়, কিন্তু যার শোকে এমন দুঃখ কষ্ট পাচ্ছে সে কিন্তু বেঁচে থাকলে তার প্রিয়জনকে এমনভাবে দুঃখ পেতে দেখলে কষ্টই পেত। জীবনে এগিয়ে চলা, ঘটনা মেনে নেয়া এবং তারপর নিজের মতো করে হাসি খুশি থাকার চেষ্টা করা। বর্তমানে যে মানুষটা মৃত বেঁচে থাকাকালীন তার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে রেখে আনন্দে জীবন কাটাতেই নাকি মানুষ অতীত ভ্রমণে যায়। কিয়োশি নিজে সাহস পায়, সেও ভাবে সে অতীতে যাবে এবং তার স্ত্রীর জন্মদিনের দিনটায় গিয়ে তাকে নেকলেসটা উপহার দেবে। 1 বছর আগে তার দেখা ঘটনা এবং টাইম ট্রাভেলের ব্যাপারে তদন্ত করে সে কি কি জানতে পেরেছে সেগুলোই সে নোটবুকে কি কি লিখেছে সে সমস্ত কথাই কিয়োশি কাজু এবং নাগারিকে এতক্ষণ ধরে বলছিল। সবটা শুনে নাগারি বলল, এর মানে আপনার স্ত্রী বর্তমানে বেঁচে নেই, তাই তো? কি হয়েছিল, কি হয়েছিল ব্যাপারটা একটু বলুন তো। কিয়োশি বলল, ঘটনাটা 30 বছর আগে ঘটে। হঠাৎই কাজু বলল, আপনার স্ত্রীর জন্মদিন মৃত্যু, কি ব্যাপার বলুন তো কিয়োশি, বলুন, আমরা শুনছি। কিয়োশি আবারও বলতে শুরু করলো, হ্যাঁ 30 বছর আগে আমার স্ত্রীর জন্মদিনে এই ক্যাফেতে আমার আর আমার স্ত্রীর দেখা করার কথা ছিল, কিন্তু কাজের চাপ থাকায় আসলে কিছু কাজ চলে এসেছিল, তাই সেই দিন সেই সময় আমি এই ক্যাফেতে আসতে পারিনি। তখন তো আমাদের দুজনের কাছে মোবাইল ফোন ছিল না, তাই আমার স্ত্রী এই ক্যাফেটা বন্ধ হওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করছিল, এখানে বসেছিল। তারপর আমি আসছি না দেখে শেষমেশ আমার স্ত্রী ক্যাফে থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে শুরু করে। হাঁটছিল, সেই সময় হঠাৎ এই ক্যাফের পাশেরই এই একটা ছিনতাইয়ের ঘটনার মধ্যে ও জড়িয়ে পড়ে। তার ঘটনাচক্রে ওইখানেই ওর। নাগারে ব্যাপারটা বুঝতে পেরে বলে, সত্যি আমি খুবই দুঃখিত, ব্যাপারটা জানতাম না তো। কিয়োশি বলল, এই 30 বছর ধরে আমি কি যে অনুশোচনা নিয়ে বেঁচে আছি। যদি সেই দিন প্রতিশ্রুতি অনুযায়ী আমি আমার স্ত্রীর জন্মদিনের দিনটা দেখা করতে আসতাম এই ক্যাফেতে,
তাহলে হয়তো আমার স্ত্রী সেদিন মারা যেত না, আজ সবকিছু অন্যরকম হতো। কিন্তু এখন আমার স্ত্রী বেঁচে থাকাকালীন আমি এই নেকলেসটা উপহার হিসেবে ওকে দিতে চাই, তাই আমি অতীতে যাব। কিয়োশি কথাগুলো বলছিল, এমন সময় হঠাৎই ক্যাফের দেয়াল ঘড়িটা ঢং 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 শব্দ করে বেজে উঠল। ঘড়িতে 8টা বাজে। কিয়োশি বলল, অনুরোধ করছি আপনাদের, আজ থেকে 30 বছর আগে আমার স্ত্রীর জন্মদিনের দিনটায় আমাকে যেতে দিন। ওই দিনটায় আমার স্ত্রী বেঁচে ছিল, ওটা ওর জীবনের শেষ জন্মদিন ছিল। ওই দিনটায় আমি ফেরত যেতে চাই। নাগারির মুখের অভিব্যক্তি বদলে যায়। নাগারি কি যেন বলতে চাইছে। হঠাৎই নাগারি বলল, মানে কিয়োশি, ব্যাপারটা একটা অন্য, মানে আপনারও সেটা জানা দরকার। একটা ঘটনা ঘটেছে। কাজু শান্তভাবে বলল, একমাত্র আমি কফির কাপে গরম কফি ঢালতাম, আর তখনই মানুষ অতীত কিংবা ভবিষ্যতে যেতে পারত। তবে আকস্মিক কিছু ঘটনার কারণে আমি আর কফির কাপে গরম কফি ঢেলে দিলে কাউকে অতীতে পাঠাতে পারি না, মানে অতীতে সে আর যেতে পারে না। এই ক্ষমতাটা এখন আমার হাতে নেই। কিয়োশি কিছু জিজ্ঞেস করে না, শুধু বলল, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার মনে হয় আপনারা এবার হয়তো এই ক্যাফেটা বন্ধ করবেন, তাই না? এরপর কিয়োশি চেন দেয়া পোর্টফোলিওটা হাতে নেয়। তার স্ত্রীর জন্মদিনের জন্য আনা উপহারটা এবার সে ঢুকিয়ে রাখবে। ঠিক এমন সময় একটা বই বন্ধ করার শব্দ হলো। সাদা পোশাক পরা মহিলাটি যে সব সময় একই চেয়ারে বসে থাকে, সেই মহিলাটি চেয়ার ছেড়ে উঠে টয়লেটের দিকে যেতে শুরু করে। এই মহিলাটির নাম কানামে। এই মহিলাটি ভূত, এটা তো তোমাদের আগেও বলেছি। কিয়োশি দেখে চেয়ারটা ফাঁকা। একমাত্র এই চেয়ারে বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে অতীত কিংবা ভবিষ্যতে যাওয়া যায়, এটা সে জানে। কিন্তু এখানে তো কফি ঢেলে দেওয়ার মতো কেউ নেই। কাজু তো এখন কফি ঢেলে দিলেও ও আর কাউকে অতীতে পাঠাতে পারবে না। এই বিশেষ ক্ষমতা আর তার কাছে নেই, এক্ষুনি তো কাজু বলল। কিয়োশি হঠাৎ করে বলল, তাহলে ঠিক আছে, এবার আমি যাই, বুঝলেন? নাগারি বলল, দয়া করে আপনি আপনার স্ত্রীকে এই উপহারটা দিন। কিয়োশি অবাক হয়ে বলল, কিন্তু কাজুর তত্ত্বাবধানে তো আর অতীতে যাওয়া যাবে না। তাহলে কফির কাপে কে গরম কফি পরিবেশন করবে? কাজু ছাড়া তোকিতা ফ্যামিলিতে আর কি অন্য কেউ আছে যে কফিতে দিলে আমি অতীতে যেতে পারবো? নাগারি হঠাৎ করে ক্যাফের পিছন দিকের ঘরটায় চলে গেল কাকে যেন ডেকে আনতে। একটু পরে পিছনের ঘরটা থেকে নাগারি কাকে যেন বলছে কি কথা, চলো 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 তাড়াতাড়ি চলো, ওখানে মানুষ অপেক্ষা করছে, তাড়াতাড়ি চলো চলো, তাড়াতাড়ি করো, না 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 তাড়াতাড়ি করো তুমি। তারপর একটা বাচ্চা মেয়ের গলার আওয়াজ শুনতে পেল, শেষমেশ এই কাজটা করার দায়িত্ব আমার কাছেই এলো। আরে এটা তো এই ক্যাফের মালিক নাগারি তোকিতা আর মৃত কেই তোকিতার মেয়ে মিকি তোকিতা। ক্যাফেতে ঢুকে কিয়োশিকে দেখে মিকি বলল, মহাশয়, অপেক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তা আপনি কি সেই ব্যক্তি যে অতীতে যেতে চান? কিয়োশি অবাক হয়ে ভাবে, এই বাচ্চা মেয়েটা আমাকে অতীতে পাঠাবে? তাহলে এবার থেকে মিকি কি এই কফি ঢালার কাজটা করবে? নাগারে মিকিকে রান্নাঘরে যাওয়ার জন্য ইশারা করলে মিকি বলল, হ্যাঁ যাচ্ছি। নাগারে কাজুর উদ্দেশ্যে বলল, কাজু, মিকিকে একটু সাহায্য করো, এই প্রথমবার এই কাজটা করছে তো, বুঝতেই পারছো, তুমি একটু ওকে দেখিয়ে দাও, বুঝলে? নাগারে কিয়োশির উদ্দেশ্যে বলল, এই শেষ সপ্তাহে মিকির বয়স 7 বছর হলো। তখনই কিয়োশির মনে পড়ল সে একবার শুনেছিল একমাত্র তোকিতা ফ্যামিলির মধ্যে কাজুই কফি ঢালতে পারে, আর 7 বছর বয়স থেকে সে এই কফি ঢালার কাজটা শুরু করে। 7 বছর বয়স না হলে কেউ এই কফি ঢালার কাজ করতে পারে না। এইসব ভাবনা চিন্তা করতে করতে কিয়োশি ওই ফাঁকা চেয়ারটায় গিয়ে বসলো। এবার সে অতীতে যেতে পারবে। বর্তমানে তার স্ত্রী মৃত হলেও অতীতে গিয়ে সে তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে। অতীতে তার স্ত্রী জীবিত। কিয়োশি তার স্ত্রীর জন্য যে উপহারটা এনেছে সেটা আবারও চেন দেয়া পোর্টফোলিওর থেকে বের করে আনে। নাগারে কিয়োশির কানে ফিসফিস করে বলল, আসলে মিকির ব্যাপারে বলছি, ওই মিকি প্রথমবার এই কফি ঢালার কাজটা করবে তো বুঝতেই পারছেন ও কতটা উৎসাহী।
হয়তো টাইম ট্রাভেলের নিয়মগুলো বলতে গিয়ে মিকি বেশ বড় সড়ো বক্তৃতা দেবে। আমি মিকির এই ব্যবহারের জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থনা করছি। আর বলছি, এই সব বক্তৃতা শুনেও অতীতে যেতে আপনার কোনো আপত্তি নেই তো? কিয়োশি বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটু পরেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে মিকি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মিকি আজ ওর পছন্দের চেরি ব্লসম পিঙ্ক রঙের পোশাকটা পরেছে, আর তার সাথে ওয়াইন রেড রঙের অ্যাপ্রনটাও সে পরেছে। এই ওয়াইন রেড রঙের অ্যাপ্রনটা মিকির মৃত মা কেইয়ের। নাগারে সেটাকে সেলাই করে মিকির দেহের মাপের মতো করে দিয়েছে। মিকি এখন এটা পরে রয়েছে। মিকি একটা ট্রেতে করে রূপালী কেটলি এবং সাদা কফির কাপটা বয়ে নিয়ে আসছে। মিকির পক্ষে ট্রে এবং কফিপূর্ণ কেটলিটা ভারী, তাই সে একটু হেলে দুলে হাঁটছে, ফলে কফির খালি কাপটা পাত্রের ওপর নড়ে চড়ে উঠছে। কাজু রান্নাঘরের সামনে দাঁড়িয়ে মিকির দিকে লক্ষ্য রাখছে। মিকিকে দেখে নাগারে বলল, মিকি, এই এখন থেকে কাজুর জায়গায় তুমি কফি পরিবেশনের দায়িত্বটা পেলে, বুঝলে? যে এই নির্দিষ্ট চেয়ারে বসে অতীত কিংবা ভবিষ্যতে যাবে, তাকে এখন থেকে তুমি কফি পরিবেশন করবে। মিকি, বুঝতে পারলে তো? তুমি এই কাজটা করতে চাও তো? মিকি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করতে চাই। আসলে মিকির হাতে ট্রে আছে, তার উপর কফি ভর্তি কেটলি এবং কফির কাপ পাত্র সবই রয়েছে। তাই মিকি ট্রেটাকে সামলাচ্ছে যাতে সবকিছু ঠিকভাবে সে নিয়ে যেতে পারে, মাটিতে যাতে পড়ে না যায়। তাই নাগারের প্রশ্নের উত্তরটা সে ঠিকভাবে দিতে পারল না। নাগারে মিকিকে দেখে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক করছো মিকি, তুমি একদম ঠিক করছো। এই যে দেখো, এইদিকে এসো, এদিকে। মিকি কিয়োশির উদ্দেশ্যে বলল, মহাশয়, আপনি অতীতে যাওয়ার নিয়মগুলো জানেন তো? আমি কি একবার বলবো? এই কথা শুনে কিয়োশি বলল, মিকি, তুমি কি নিয়মগুলো একবার বর্ণনা করে দিতে পারবে? আচ্ছা মিকি, যদি তুমি বলো তাহলে আমি এই কফির কাপটা ট্রেটা ধরে নিতে পারি, ততক্ষণ তুমি বরং নিয়মগুলো আমাকে বুঝিয়ে দাও, কেমন, পারবে তো? মাথা নেড়ে সম্মতি জানায় মিকি। তারপর নিয়মগুলো বলতে শুরু করে। প্রায় 3 মিনিট ধরে মিকি একটার পর একটা নিয়ম বলল। নাগারে সবটা শুনে বলল, চমৎকার মিকি, তবে মিকি শোনো, ওনাকে এর থেকে বেশি অপেক্ষা করিও না। মিকি হাসি মুখে কফি ঢালার প্রক্রিয়াটা শুরু করলো। বলল, শুনুন মহাশয়, মনে রাখবেন, গরম কফিটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কফিটা পুরোটা খেয়ে নেবেন। তারপর রূপালী কেটলিটা মিকি অনেকটা উপর দিকে ওঠালো। তারপর কেটলিটাকে কাত করে সাদা কফির কাপে গরম কফিটা ঢালতে শুরু করলো। একটু একটু করে ফাঁকা সাদা কফির কাপটা গরম ধোয়া ওঠা কফিতে ভর্তি হতে লাগলো। একটু আধটু কফি কাপের বাইরে চলকে পড়েছে। প্রথমবার মিকি কফি পরিবেশন করছে বলেই এমনটা হচ্ছে। গরম কফি পূর্ণ কাপটা থেকে ধোঁয়া উঠছে। কিয়োশির এই দৃশ্যটা দেখে কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে শুরু করলো। চারিদিকটা যেন কাঁপছে, ঝিকমিক করছে। কিয়োশির বয়স এখন 60 বছর। ওর মনে হলো কেমন যেন দুলছে শরীরটা, ওর শরীরটা খারাপ লাগছে। তারপর আস্তে আস্তে ওর পুরো শরীরটাই যেন বাষ্পে পরিণত হলো। কিয়োশি বুঝলো না কি হচ্ছে ওর সাথে। আসলে ওর শরীরে কোনো অঘটনের জন্য বা শারীরিক কোনো অসুস্থতার জন্য এমন হচ্ছে না, বরং কিয়োশি টাইম ট্রাভেল করে অতীতে যাচ্ছে বলে এমনটা হচ্ছে। চারপাশটা দ্রুত বদলে যাচ্ছে, ও অতীতে ফিরে যাচ্ছে। কিয়োশি ভাবতে থাকলো, অতীতে গিয়ে সে তার স্ত্রীকে কি বলবে সেইটাই তো এখনো ঠিক করেনি। 30 বছর ওর মৃত স্ত্রীর সাথে ওর কোনো দেখা নেই। আচ্ছা, উপহারটা কখন দেবে সেটাও তো ঠিক করেনি। তাহলে কিয়োশি মনে মনে বলল, আচ্ছা, কিমিকো তো জানে না যে এই ক্যাফে থেকে নির্দিষ্ট একটা চেয়ারে বসে গরম কফি খেতে খেতে অতীতে ফিরে যাওয়া যায়। তাহলে কিয়োশি ভাবছে, কিমিকো যখন অতীতে হঠাৎ করে ওকে দেখতে পাবে, তখন কিমিকোর মনের অবস্থা ঠিক কি হবে? কিয়োশির মনে হলো এবার হয়তো ও জ্ঞান হারাবে। তারপর ভেবে নিল কিভাবে ওর স্ত্রীকে নেকলেসটা উপহার দেবে। গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে কিয়োশি আর ওর স্ত্রী কিমিকোর সম্পর্কের ব্যাপারে কিছু কথা বলে দিই। কিয়োশি আর ওর স্ত্রী কিমিকো একই হাই স্কুলে পড়তো। তখন থেকে তারা একে অপরকে চিনত। বড় হওয়ার সাথে সাথে দুজনেই পুলিশ বাহিনীতে যোগদান করার উচ্চাকাঙ্ক্ষাটা একে অপরের সাথে ভাগ করে নেয়।
পুলিশ বাহিনীর পরীক্ষায় ওরা দুজনেই পাশ করে। তবে পুলিশ বাহিনীতে তখন মহিলাদের কম সংখ্যায় নিয়োগ করা হতো। কিমিকো তাই পুলিশ বাহিনীতে যোগ দিতে পারেনি, কিন্তু কিয়োশি কনস্টেবল হিসেবে যোগ দেয়। তারপর 30 বছর বয়সে তার পদোন্নতি হয়। তখন সে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনে কাজ করতে শুরু করে। কিয়োশি আর কিমিকোর বিয়ে সবে তখন 2 বছর হয়েছে। কিয়োশি বেশ মিশুকে একজন ভালো মানুষ। সে পুলিশ অফিসার হলে কিমিকো অনেক খুশি হবে সেটা সে জানে। তাই কিমিকোকে খুশি করতে কিয়োশি অনেক কষ্ট করতে শুরু করে। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনে অফিসার হিসেবে কাজ করতে গিয়ে খুন, নরহত্যার মতো কেসগুলো কিয়োশিকে সামলাতে হতো। মানুষের চরিত্রের এমন অন্ধকার দিকটা দেখে কিয়োশি বিভ্রান্ত হয়ে যেত। কিয়োশির মনে হতো যে স্বার্থপর মানুষগুলোর সামনাসামনি থাকলে ও হয়তো একদিন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। ও বুঝে উঠতেই পারতো না যে একটা মানুষ কিভাবে নিজের স্বার্থের জন্য নরহত্যার মতো জঘন্য কাজ করতে পারে। এই কেসগুলো তদন্ত করলে ওর কেরিয়ারের ক্ষেত্রে খুবই ভালো হবে সেটাও জানতো। পুলিশ বাহিনীতেও নাম ডাক হবে, কিন্তু তবুও কিয়োশি পেরে উঠছিল না। গোয়েন্দার এই কাজ ও যেভাবেই হোক ছেড়ে দিতে চাইছিল, কিন্তু ওর স্ত্রী কিমিকোকে এটা কিভাবে বলবে সেটাও ভেবে পাচ্ছিল না। একদিন সিদ্ধান্ত নেয় যে কিমিকোর জন্মদিনে সে পুরো ব্যাপারটা কিমিকোকে খুলে বলবে। ডিটেকটিভের কাজটা যে ছেড়ে দিতে চায় সেটাও বুঝিয়ে বলার চেষ্টা করবে। দেখতে দেখতে কিমিকোর জন্মদিনও চলে এসেছিল। সেই দিন ক্যাফেতে কিয়োশির সাথে তার স্ত্রী কিমিকোর দেখা করার কথা ছিল। কিমিকো তার জন্মদিনে ক্যাফেতে অনেকক্ষণ অপেক্ষা করছিল তার স্বামী কিয়োশির জন্য, তবুও তার স্বামী কিয়োশি আসেনি। এদিকে ক্যাফে বন্ধ হওয়ার সময়ও হয়ে গিয়েছিল। কিমিকো ক্যাফে থেকে বেরিয়ে এসে পাশের সরু রাস্তাটা ধরে হাঁটতে শুরু করেছিল। রাস্তাটা বেশ অন্ধকার ছিল। হঠাৎ সে লক্ষ্য করে এই অন্ধকার রাস্তায় এক ছিনতাইবাজ এক বৃদ্ধার কাছ থেকে ডাকাতি করার চেষ্টা করছে। এমন একটা অপরাধ ঘটতে দেখে কিমিকো কিভাবে প্রতিবাদ জানাবে সেটা নিয়েই ভাবনা চিন্তা করছে, কারণ ওই ছিনতাইবাজের কাছে ছুরি আছে। এমন সময় হঠাৎই কে যেন অন্ধকার রাস্তার অন্য দিকটা থেকে চিৎকার করলো, এই এই যে তুমি তুমি কি মনে করো? এই কি করছো? তুমি কি করছো? এই চিৎকার শুনে ছিনতাইবাজ ঘাবড়ে যায়। তারপর বৃদ্ধ মহিলাটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে কিমিকোর দিকে আসতে থাকে। হঠাৎই আতঙ্কিত হয়ে কিমিকোর পাশ দিয়ে ছুটে যাওয়ার সময় কিমিকোর সাথে ধাক্কা লাগে ছিনতাইবাজের। ছিনতাইবাজ মাটিতে পড়ে যায়, আর তখন ছিনতাইবাজের হাতের ছুরিটা কিমিকোর ঘাড়ে বিঁধে যায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ওইখানে কিমিকোর মৃত্যু হয়। কিয়োশি সেদিন ক্যাফেতে আসতে পারেনি। তার হঠাৎ কাজ চলে আসায় এমন একটা ঘটনা ঘটেছিল। কিমিকোর মৃত্যুর জন্য কিয়োশি তাই সেই দিন থেকে নিজেকেই দায়ী করে। কিমিকোর মৃত্যুর পর থেকে কিয়োশি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। কিয়োশি সেদিন কিমিকোকে কথা দিয়েছিল যে সে তার জন্মদিনে ক্যাফেতে দেখা করবে, কিন্তু কথা দিয়েও কথা রাখতে পারেনি। তাই এই অনুশোচনাটা তাকে কুড়ে কুড়ে খায়। এরপর থেকে কিয়োশি ভেবে নেয় যে কিমিকোর মৃত্যুর জন্য সে দায়ী, তাই তার আর খুশি থাকার কোনো অধিকার নেই। এতক্ষণ ধরে তোমাদের জানালাম কিমিকোর জন্মদিনে ঠিক কি হয়েছিল। এবার দেখা যাক অতীতে এসে কিয়োশি কি সত্যিই কিমিকোর সাথে দেখা করতে পারবে। এবার চলো অতীতে ফিরে যাই, সেই দিনটায়। কিয়োশি বর্তমান থেকে অতীতে আসার সময় অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন সে শুনলো কি যেন বলছে, বাহ, এটা সত্যি! কোথা থেকে যে হঠাৎ একটা মানুষ এলো। কথাটা একটা লোক বলল। এই ফুনিকুড়া ক্যাফের কাউন্টারের পিছনে লোকটা দাঁড়িয়েছিল। ক্যাফের নির্দিষ্ট ওই চেয়ারটায় কিয়োশিকে হঠাৎই বসে থাকতে দেখে লোকটা ক্যাফের মধ্যে পিছন দিকের ঘরটায় গিয়ে কাকে যেন ডাকছে, বলছে, কানামে, কানামে, এদিকে এসো কানামে। কিয়োশি বুঝতে পারলো যে সে 30 বছর আগে অতীতেই এসেছে। ভাবলো, কানামে, লোকটা কানামের নাম ধরে ডাকছে, কি ব্যাপার? কানামে তো এই নির্দিষ্ট চেয়ারে সারাক্ষণ বসে থাকে। অতীতে নাকি গিয়েছিল এই কানামে তার মৃত স্বামীর সাথে দেখা করতে, কিন্তু কফি ঠান্ডা হয়ে যাওয়ার পর কফি খেয়ে নেয়নি, তাই ভূতে পরিণত হয়েছে। কানামে তো এই ক্যাফের ওয়েট্রেস কাজুর মা। এই লোকটা কানামের নাম ধরে ডাকছে, কি ব্যাপার? কিয়োশি দেখলো ক্যাফেতে অন্য কোনো কাস্টমার নেই। নানা রকম ভাবনা চিন্তা কিয়োশির মাথায় ঘুরপাক খাচ্ছে।
এমন সময় ক্যাফের ভিতরের পিছন দিকের ঘরটা থেকে একজন সন্তান সম্ভবা মহিলা বেরিয়ে এলো। তার পরনে রয়েছে ফুলের প্রিন্ট করা ড্রেস, তার ওপরে লালচে খয়েরি রঙের অ্যাপ্রন, সাদা কলারটাও চোখে পড়ছে। কিয়োশি বুঝলো এই মহিলা কানামে, ইনি সন্তান সম্ভবা। এর অর্থ কাজু কানামের গর্ভে রয়েছে। কিয়োশিকে দেখে হাসি মুখে কানামে বলল, হ্যালো, ক্যাফেতে আপনাকে স্বাগত জানাই। কিয়োশি দেখলো কানামের পিছনে ক্যাফের কাউন্টারের ওই লোকটা কেমন যেন লুকিয়ে আছে। কিয়োশি নিজের থেকে ক্ষমা প্রার্থনা করে বলল, ও আসলে উনি বোধহয় আমাকে এই চেয়ারে হঠাৎ করে বসে থাকতে দেখেই চমকে উঠেছেন, তাই না? কানামে বলল, দয়া করে কিছু ভাববেন না, আসলে আমার স্বামী প্রথমবার কাউকে এমন হঠাৎ করে এই চেয়ারে বসে থাকতে দেখলো। এতক্ষণ তো ওই চেয়ারে কেউ বসে ছিল না, তারপর দেখলো কোথা থেকে যেন একজন লোক এসে চেয়ারে বসে আছে, তাই একটু চমকে উঠেছে, কিছু মনে করবেন না। লোকটা নিজে থেকেই লজ্জিত হয়ে বলল, আমি খুবই দুঃখিত, কিছু মনে করবেন না। কিয়োশির উদ্দেশ্যে কানামে বলল, বলছি আপনি কি কারোর সাথে দেখা করতে এখানে এসেছেন? কিয়োশি ক্যাফের দেয়াল ঘড়িগুলোর মধ্যে মাঝখানের ঘড়িটায় সময় দেখে বলল, হ্যাঁ, আমি জানি সে কখন এই ক্যাফেতে আসবে, তাই তার জন্য অপেক্ষা করছি। কিয়োশির কথা শুনে হাসি মুখে কানামে বলল, ও তাহলে তো ভালোই। কিয়োশির কিন্তু ওই লোকটার ব্যবহার বেশ রহস্যজনক মনে হলো, তাই সে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার স্বামী আপনাকে কখনো কফি পরিবেশন করতে দেখেননি? মানে ওই যারা বর্তমান থেকে অতীত কিংবা ভবিষ্যতে যায়, নিয়ম অনুযায়ী ক্যাফের নির্দিষ্ট একজন ওয়েট্রেস কফির কাপে গরম কফি পরিবেশন করলে তবেই তো সে অতীত কিংবা ভবিষ্যতে যেতে পারবে টাইম ট্রাভেল করে। তাই জিজ্ঞেস করছি, এমন কাউকে আপনি কফি পরিবেশন করছেন, সেইরূপ দৃশ্য আপনার স্বামীর চোখে কখনো পড়েনি? কানামে বলল, আসলে আমার স্বামীর কাজের জায়গায় ছুটি থাকলে তখন ক্যাফেতে এসে আমাকে এই ক্যাফের কাজে সাহায্য করে। আর আজকাল তো আমি কফি পরিবেশন করলে আর কোনো মানুষই অতীতে যেতে পারে না। কানামের মুখের অভিব্যক্তি বদলে গেল। কিয়োশির মনে পড়ল, কিয়োশি যখন বর্তমান থেকে অতীতে আসছিল তখন কাজুর মুখের অভিব্যক্তিটা সে লক্ষ্য করেছিল। এখন কানামের মুখের অভিব্যক্তিটার সাথে কাজুর মুখের অভিব্যক্তিটা মিলে গেল। বর্তমান থেকে অতীতে আসার সময় কাজু বলেছিল আজকাল ও আর কফি ঢাললে কেউ অতীতে যেতে পারে না, আর তাই তো মিকি কফি ঢেলে দিল, আর তাই সে এখন অতীতে আসতে পেরেছে। মিকির বয়স 7 বছর, কিন্তু কানামে কফি পরিবেশন করলে কেন কেউ আর অতীতে যেতে পারে না? এ কি রহস্যজনক ব্যাপার। কানামে নিজের পেটের ওপর হাত বুলিয়ে হাসি মুখে বলল, আমার পেটের বাচ্চার জন্য। আসলে যে ওয়েট্রেস গরম কফি কেটলি থেকে ঢেলে পরিবেশন করে, সে যখন সন্তান সম্ভবা হয় তখন তার এই কফি ঢালার অধিকারটা তার পেটে থাকা বাচ্চাটার মধ্যে চলে যায়। কিয়োশি বিস্মিত হয়ে বলল, আচ্ছা, এটা কি সত্যি যে আপনার যে সন্তান হবে তার বয়স যখন 7 বছর হবে তখন সে কফি এই কেটলি থেকে ঢালতে পারবে? একমাত্র সেই এই গরম কফি পরিবেশন করলে তবেই মানুষ অতীতে যেতে পারবে। এটা কি ঠিক বলছি আমি? কানামে বলল, হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন, আপনি তো দেখছি এই নিয়মটা বেশ ভালোভাবেই জানেন। কিয়োশি তখন আর কানামির কোনো কথা শুনছে না। কিয়োশি ভাবছে, অতীতে আসার সময় কাজু বলল ও কফি পরিবেশন করলে কেউ আর অতীতে যেতে পারবে না। তখন এই ক্যাফের মালিক মানে নাগারের বাচ্চা মেয়ে মিকি কফি পরিবেশন করলো। নাগারি তখন বলল মিকির বয়স নাকি গত সপ্তাহে 7 বছর হয়েছে। কাজু কি তাহলে সন্তান সম্ভবা? তাই সে কফি পরিবেশনের অধিকারটা হারালো? তাহলে ওর পেটের বাচ্চাটা যখন জন্মাবে তারপর 7 বছর বয়স হবে, তখন এই বাচ্চাটাই গরম কফি ঢেলে দেওয়ার অধিকারটা পাবে। কিন্তু কাজুর সন্তান হবে, এ তো ভীষণ খুশির ব্যাপার। কাজুর মুখের অভিব্যক্তিটা কেমন যেন বিষণ্ণ, সে তো হাসি খুশি ছিল না। তাহলে কিয়োশি এইসব ভাবনা চিন্তা করছে, হঠাৎই ক্যাফের দরজার সামনের ঘন্টাটা বেজে উঠল। কিয়োশি দেখলো কিমিকো ক্যাফেতে এলো। কিয়োশি বর্তমান থেকে অতীতে এসেছে। এখন কিয়োশির বর্তমান বয়স 60 বছর। কিয়োশি ভাবছে, কিমিকো কি আমাকে চিনতে পারবে? কিয়োশি জানে অতীতে যে সময় কিমিকো মারা গিয়েছিল তখন পর্যন্ত কিমিকোর জানতোই না যে এই ফুনিকুড়া ক্যাফে থেকে একটি নির্দিষ্ট চেয়ারে বসে কফি খেতে খেতে টাইম ট্রাভেল করে অতীতে যাওয়া যায়। কানামে কিমিকোর উদ্দেশ্যে বলল, হ্যালো, আপনাকে ক্যাফেতে স্বাগত জানাই। কিমিকো ক্যাফের চারিদিকটা ভালো করে দেখে নিল।
তারপর সে তার পরনের হালকা পাতলা স্প্রিং কোটটা খুলে রাখলো, চেয়ারে বসলো। চেরি ফুলের কয়েকটা পাপড়ি ওর কাঁধে পড়েছিল। ও চেয়ারে বসার সাথে সাথে সেগুলো ক্যাফের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। কিয়োশি মুখটা নিচু করেছিল, এবার মুখটা তুলে ভালোভাবে কিমিকোকে দেখলো। কানামে এক গ্লাস জল কিমিকোকে দিল। কিমিকো গরম কফি অর্ডার দিল। কানামে বলল, আসলে আমরা এই ক্যাফেতে কফি বিনগুলো পিষে কফি বানাই, তাই যদি একটু অপেক্ষা করতে হয় সেক্ষেত্রে আপনার কোনো অসুবিধা নেই তো? কিমিকো বলল, অপেক্ষা করতে কোনো অসুবিধা নেই, এমনিতেও আমি একজনের জন্য অপেক্ষা করছি। কানামে বলল, তাহলে তো ঠিকই আছে, আরাম করে বসুন আর ক্যাফের এই পরিবেশটা উপভোগ করুন, আপনার কফি এক্ষুনি তৈরি হয়ে আসছে। কিয়োশি জানে আজই সেই দিন, বর্তমান থেকে এসেছে। আজকেই কিমিকোর জন্মদিন। আজকের দিনে কিয়োশি আর তার স্ত্রী কিমিকোর এই ক্যাফেতে দেখা করার কথা ছিল। কিয়োশি ঠিক সময় দেখা করতে আসতে পারেনি, তার গোয়েন্দা সংক্রান্ত কোনো কাজ পড়ে গেছিল আর কাজের খুবই চাপ ছিল। সেই সময় কাজকে ছেড়ে সে আর আসতে পারেনি। সেই সময় কিমিকো ক্যাফের বাইরে ছিনতাইবাজের ছুরির আঘাতে মারা যায়। আজ অতীতে কিয়োশি এসেছে কিমিকোর সাথে দেখা করতে। কিমিকো অতীতে জীবিত। কিয়োশি দেখছে তার চোখের সামনে এই ক্যাফেতে এখন কিমিকো বসে আছে। কিয়োশি নিজের হান্টিং ক্যাপের নিচ থেকে মুখটা তুলে কিমিকোর দিকে যেই তাকিয়েছে অমনি কিমিকোর সাথে ওর চোখাচোখি হলো। কিমিকো হাসি মুখে বলল, হ্যালো। কিমিকো এরকমই একটা মানুষ। কিমিকো যে কিয়োশিকে চিনতে পেরে এমন ব্যবহার করলো তা কিন্তু নয়, কিয়োশিকে সে চিনতে পারেনি। আসলে কিমিকো এমনভাবে হঠাৎ করে নিজে থেকে যে কোনো মানুষকে সম্ভাষণ করে। ট্রেনে যাতায়াত করার সময় সন্তান সম্ভাবা কোনো মহিলাকে ট্রেনে দাঁড়িয়ে থাকতে দেখলে নিজে থেকেই বসার জায়গা ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়। বয়স্ক কোনো মানুষকে দেখলে ট্রেনে বসতে দেয়। রাস্তায় কোনো মানুষকে বিভ্রান্ত দেখালে কিমিকো আগে ভাগে তাকে গিয়ে জিজ্ঞেস করে তার কোনো সাহায্য লাগবে কিনা। বোঝাই যাচ্ছে কিমিকো একজন ভালো মনের মানুষ। তাই যেই কিমিকো হ্যালো বলল তখনই কিয়োশি বলল, আপনি তো কিমিকো মান্দা তাই না? কিমিকো একজন অচেনা মানুষের মুখে তার নাম শুনে অবাক হয়ে বলল, হ্যাঁ। আসলে কিমিকো এখনো কিয়োশিকে চিনতে পারেনি। কিমিকো বলল, হ্যাঁ আমি কিমিকো, আর আপনি কে? কিয়োশি কায়দা করে বলল, আসলে ব্যাপারটা হচ্ছে কিয়োশি মান্দা নামের একটি লোক আমাকে এই জিনিসটা, আমার হাতের ধরে রাখা এই জিনিসটা দেখুন, এই জিনিসটা দিয়েছেন আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কিমিকো বলল, এটা আমার স্বামী পাঠিয়েছে। কিয়োশি নিজের বসার চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতে গিয়েও উঠে দাঁড়ালো না, কারণ কানামি হঠাৎই সতর্ক করে দিল। বলল, আরে আরে সেট শুনুন, বলছি ওখানেই বসে থাকুন, আপনি তো জানেনই আপনার এভাবে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ানোটা ঠিক হবে না। কিয়োশি নিজেকে সামলে কিমিকোর উদ্দেশ্যে বলল, হ্যাঁ এটা আপনার স্বামী পাঠিয়েছেন। ওই দিক থেকে কানামে সতর্কভাবে কিমিকোর থেকে নিজেকে আড়াল করে চোখের কায়দা করে কিয়োশিকে ইশারা করে বলল, স্যার একটু আগেই তো আপনি বলেছেন যে আপনার স্লিপ ডিস্ক অসুস্থতা আছে, তাই তেমন হাঁটাচলা করতে পারেন না, তাই তো এমনভাবে চেয়ার ছেড়ে ওঠাটা বললাম যে আপনার ঠিক হবে না। বুঝতেই পারছেন চেয়ার ছেড়ে উঠলে আপনি আবার যদি অসুস্থ হয়ে পড়েন। কিয়োশি এদিকে মনে মনে ভাবলো, ও কি ভুলটাই না করছিলাম। এই ক্যাফের নিয়ম অনুযায়ী অতীতে এসে এই নির্দিষ্ট চেয়ার ছেড়ে ওঠা যাবে না, চেয়ার ছেড়ে উঠে পড়লে তৎক্ষণাৎ ভবিষ্যতে ফিরে যেতে হবে। কিয়োশি ভাবলো কিমিকো যদি সবটা বুঝে যায়, তাই কায়দা করে বলল, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, উফ উফ কি ব্যথা, ওহ উফ। এই বলে পিঠের একটু নিচে হাত দিয়ে ব্যথা করছে এমন অভিব্যক্তি তার মুখে ফুটিয়ে তুলল। আসলে কিয়োশি কিমিকোকে কিছুতেই বুঝতে দিতে চাইছে না যে সে কিমিকোর স্বামী। কিমিকো বলল, ও ও তাই, আপনি ঠিক আছেন তো? আপনি অসুস্থ, উঠবেন না, ওখানেই বসে থাকুন। কিয়োশি বলল, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, আসলে ওফ কি ব্যথা, না না এখন এখন একটু ঠিক হচ্ছে, এখন আমি ঠিক আছি। তবে কিয়োশির চোখে জল আসছে, এমন ভাবে নিজের স্ত্রীর সাথে অভিনয় করতে হচ্ছে, ওর ভীষণ খারাপ লাগছে।
কানামি এবারে কফি ঠান্ডা হওয়ার ব্যাপারটা কায়দা করে কিয়োশিকে মনে করিয়ে দেওয়ার জন্য বলল, ও ও স্যার, বলছি এখন থেকে একটু সতর্ক থাকুন। আর একটা কথা, কফিটা সবসময় গরম থাকতে খেলেই কফির স্বাদটা ভালো লাগে। কফিটা ঠান্ডা হয়ে গেলেই তো অসুবিধা হবে, তাই না? গরম থাকতে থাকতেই কফিটা খেয়ে নিন। কিয়োশির চেয়ারের সামনে এসে কিমিকো জিনিসটা নিয়ে নিল। কিমিকো বক্সটা হাতে নিয়ে বলল, এর মধ্যে কি আছে? কিয়োশি বলল, আজ আপনার জন্মদিন, তাই তো? কিমিকো অবাক হয়ে বলল, হ্যাঁ আজই। কিমিকো ভাবছে এই গিফট র্যাপার মোড়ানো বক্সে কি আছে। কিয়োশি এবার অভিনয় করে বলল, আসলে আপনার স্বামী আপনাকে জন্মদিনের এই উপহারটা দিতে চেয়েছিলেন, কিন্তু ওনার একটা জরুরি কাজ এসে পড়ায় কাজের জন্য উত্তর দিকে যেতে হলো। তাড়াতাড়ি করে চলে যাওয়ার আগে এই উপহারটা আপনাকে দেওয়ার কথা আমাকে বললেন। এই 30 মিনিট আগে পর্যন্ত উনি এখানেই ছিলেন। গল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে বলি, যে সময়ের কথা এখানে বলা হচ্ছে, জাপানে সেই সময় মোবাইল নিয়ে মানুষ ঘুরে বেড়াতো না। কোনো জরুরি মিটিংয়ের দিন বাতিল হলে সেটা আগে থেকে কেউ জানতে পারতো না। তবে যেখানে মিটিংটা হবে সেই জায়গায় ফোন করলে তবে জানতে পারতো যে মিটিংয়ের দিন বদল হয়েছে বা মিটিংটা বাতিল হয়েছে। আবার অনেক সময় কোনো খবর পৌঁছতে হলে সেক্ষেত্রে কোনো ব্যক্তির সাহায্যে খবর পৌঁছানো হতো। খবর পৌঁছানোর লোক না পেলে মিটিং রুমে মানুষজন অপেক্ষা করে ক্লান্ত হয়ে ফিরে যেত। এই রকম ঘটনা জাপানে তখন ঘটতো। তাই কিমিকো যখন দেখলো একজন বয়স্ক লোক, যার বয়স 60 বছর, তার স্বামীর পাঠানো জন্মদিনের উপহারটা তাকে দিচ্ছে, তখন তেমনভাবে সন্দেহ করলো না। এবার আবার গল্পে ফিরে আসি। কিমিকো গিফট র্যাপিং পেপারটা খুলে ফেললো। দেখলো একটা সুন্দর ছোট ডায়মন্ড বসানো নেকলেস রয়েছে। কিমিকোর জন্মদিন এপ্রিলের 1 তারিখ। এই দিনটা এপ্রিল ফুলস ডে হিসেবে পরিচিত। তাই ছোটবেলায় অনেকেই কিমিকোকে জন্মদিনের উপহার দিয়ে আবার সেটা ফিরিয়ে নিতে চাইতো। তারপর এপ্রিল ফুল বলতো, তারপর আবারও গিফটটা কিমিকোকেই দিয়ে দিত। স্কুলে পড়াকালীন এই ঘটনা ঘটেছিল। কিমিকো আর তার স্বামী কিয়োশি যেহেতু ছোট থেকে একই স্কুলে পড়তো, তাই কিমিকোর সাথে ওর জন্মদিনে যা যা ঘটতো সেগুলো কিয়োশিরও চোখে পড়তো। জন্মদিনের দিনে এপ্রিল ফুল হয়ে কিমিকো খুবই কষ্ট পেত, কিন্তু তার মুখের অভিব্যক্তিতে সেটা কাউকে সে বুঝতে দিত না, বরং হাসি মুখে বলতো, উপহারের জন্য ধন্যবাদ। কিন্তু কিয়োশি বুঝতে পারতো এই হাসি মুখের আড়ালে কিমিকো তার কষ্টটাকে সবার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে। বর্তমানে কিমিকো মারা গেছে, কিন্তু অতীতে গিয়ে অন্তত একবার কিমিকোকে খুশি করার জন্য কিয়োশি কিছু করতে চেয়েছে। তাই আজ 30 বছর আগে অতীতে সেই দিনটায় ফিরে এসেছে। কিয়োশি বলল, শুভ জন্মদিন। কিয়োশির এই কথাটা শুনে বিস্মিত হয়ে কিমিকো ওর মুখের দিকে তাকালো। তারপর বলল, শুভ জন্মদিন? এটাও কি আমার স্বামী আপনাকে বলতে বলেছে? কিয়োশি আবারও অভিনয় করে বলল, হ্যাঁ। হঠাৎ করে কিমিকো কাঁদতে শুরু করলো। তারপর বলল, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আসলে আসলে আমার স্বামী আজকে আমার জন্মদিনের এই দিনে এইখানে, মানে এই ক্যাফেতে দেখা করার কথা বলায় আমি সেই কথাটা শুনে ভেবেছিলাম ও হয়তো আমার সাথে সম্পর্কটা আজ শেষ করতে চাইছে, মানে ও ব্রেকআপ করতে চায়, এটা আমি ভেবেছিলাম। কিয়োশি তাজ্জব হয়ে যায় কিমিকোর মুখে কথা শুনে। কিয়োশি হঠাৎই বলল, সে কি বলছেন? তাড়াতাড়ি করে কফির কাপে চুমুক দিয়ে দেখে কফিটা বেশি গরম নেই, ঈষদুষ্ণ হয়ে এসেছে, আর একটু কফি বাকি আছে। এবার যে তাকে ফিরতে হবে। কিন্তু অতীতে এসে কিমিকোর মুখে কি শুনছে? হঠাৎ করেই কানামে এলো, এসে বলল, আচ্ছা কিমিকো, আপনার কফিটা কি কিয়োশি এনার টেবিলের ওপরই রেখে দেবো? ওনার সামনের টেবিলটায় রাখি তাহলে? আপনি তাহলে এখানে বসুন, ওনার সাথে কথা বলুন। কিমিকো সম্মতি জানায়। তারপর কিয়োশি টেবিলের সামনে ফাঁকা চেয়ারটায় কিমিকো এসে বসে পড়ল। কিমিকো বলল, জানেন, এই শেষ 6 মাস আমার স্বামী তো আমার সাথে ঠিক করে কথাই বলছে না, আর কাজ থেকে দেরি করে বাড়ি ফিরে। হ্যাঁ, না, ঠিক আছে, আচ্ছা, ভুল হয়ে গেছে, আজ আমি ক্লান্ত, এইসব কথা বলে। কিমিকো কাঁদতে কাঁদতে রুমালে চোখের জল মুছল।
তারপর কিয়োশির দেয়া নেকলেসটার দিকে তাকালো, বলল, আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমার স্বামী হয়তো আমার জন্মদিনটা ভুলেই গেছে। কিমিকোর সামনে বসে থাকা বৃদ্ধ মানুষটাই যে কিয়োশি তা এখনো বোঝেনি কিমিকো। কিন্তু এদিকে কিয়োশির বিবেক দংশন শুরু হয়ে গেছে। কিয়োশি ভাবছে, হ্যাঁ, অতীতের এই সময়টা সত্যি আমি কিমিকোকে এড়িয়ে চলতাম, গোয়েন্দার কাজটা ছাড়তে চাইছিলাম, অত বড় বড় কেসে চাপ আর সহ্য করতে পারছিলাম না, রাতে ঘুম হতো না, বিশ্রাম নিতেও পারতাম না, আর রাতে দেরি করে বাড়ি ফিরতাম, হ্যাঁ, যাতে কিমিকোর মুখোমুখি না হতে হয়। ওকে কি করে বোঝাতাম যে যে কাজের, যে চাকরির স্বপ্ন ও আর আমি দেখতাম, সেই কাজটা পেয়েও আমি সেই কাজটা করতে পারছি না। নরহত্যার মতো কেসগুলো আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতো, এগুলো ওকে বোঝাতে পারতাম না, তাই তো কিমিকোকে এড়িয়ে চলছিলাম। এক সময় সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছিলাম যে এভাবে আর নয়, কিমিকোর জন্মদিনেই ওকে সব সত্যি কথা জানাবো যে আমি এই গোয়েন্দার কাজটা ছেড়ে দিতে চাই। তাই তো কিমিকোর সাথে ক্যাফেতে ওর জন্মদিনের দিনেই দেখা করতে চেয়েছিলাম। কিন্তু এ কি কিমিকো কিমিকো কি ভেবেছে যে আমি ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাই? না না কিমিকো, এ কি ভুল বুঝেছো তুমি আমায়। না না কিমিকো, তুমি আমায় খুব ভুল বুঝেছো। কিয়োশি ভাবলো সত্যিটা জানাতেই হবে, আর নয়। অভিনয় না করে কিয়োশি বলল, সত্যি তোমার এই কথাগুলো শুনে আমার ভয়ঙ্কর অনুভূতি হচ্ছে। তুমি আমার ব্যাপারে এমন ভেবেছিলে? তোমাকে বিয়ে করার পর থেকে একবারের জন্য সম্পর্ক ছিন্ন করার কথা আমি কখনো ভাবিনি। আজ থেকে 30 বছর আগের ভবিষ্যৎ থেকে আমি এসেছি। আমি একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমাকে জানাতেই অতীতে এসেছি। চোখ দুটি বড় বড় করে অবাক বিস্ময়ে কিমিকো কিয়োশির কথাগুলো শুনছে। কিয়োশি বলল, সত্যিটা হচ্ছে আমি তোমাকে তোমার জন্মদিনে জানাতে চেয়েছিলাম যে আমি গোয়েন্দার কাজটা ছেড়ে দিতে চাই। এইটাই তোমার জন্মদিনে জানাবো বলে এই ক্যাফেতে আসতে বলি। প্রত্যেক দিনের খুনের ঘটনার জায়গায় গিয়ে তদন্ত করতে করতে আমি একসময় ক্লান্ত হয়ে পড়তাম। খুনিরা বৃদ্ধ বৃদ্ধা ছোট বাচ্চাদের কাউকেই ছেড়ে দিত না, নৃশংসভাবে মেরে ফেলতো। এই সব তদন্ত করতে গিয়ে আমি মানসিকভাবে খুব কষ্ট পেতাম, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। তাই এই সব কথা তোমাকে জানাতে চেয়েছিলাম, তাই আজ জানাচ্ছি। কিন্তু আর ভেবো না, আমি এই গোয়েন্দার কাজটা ছাড়ছি না। কিমিকো, তোমার আর আমার মধ্যে কখনো বিচ্ছেদ হবে না, এটা বুঝে নাও। আমি তোমায় কখনো ছেড়ে দেব না, আমি ব্রেকআপ করবো না কখনো। কেন করব? কিমিকো, আমার সময় হয়ে এসেছে, এবার আমাকে যেতেই হবে। এই বলে কফির কাপটার দিকে হাত বাড়ায় কিয়োশি। হঠাৎ কিমিকো বলল, আমি জানতাম, আমি জানতাম এটা তুমি কিয়োশি। আমি জানতাম এটা তুমি, সত্যি তুমি কিয়োশি। কিয়োশি, এটা তুমি তো, তাই তো কিয়োশি। কিয়োশি কিমিকোর কথাটা শুনে বুঝলো কিমিকো নিজেই এখনো পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছে না যে তার সামনে তার ভবিষ্যৎ থেকে আসা স্বামী বসে আছে। কিয়োশি বলল, তুমি কি করে বুঝলে যে এটা আমি? কিমিকো বলল, তোমার মাথায় ওই হান্টিং ক্যাপটা দেখে আমি বুঝেছি এটা তুমি কিয়োশি, এটা তুমি। কিয়োশির মনে পড়ল, হ্যাঁ, এটা তো কিমিকোই আমাকে উপহার হিসেবে দিয়েছিল। কিমিকো এই হান্টিং ক্যাপটা শুধুমাত্র তার জন্যই তৈরি করিয়ে এনেছিল। প্রথম যখন সে গোয়েন্দা হলো তখন কিমিকো এটা ওকে উপহার দিয়েছিল। কিমিকো হাসি মুখে বলল, মনে হয় তুমি এটা রোজই পরে থাকো, তাই না? কিয়োশি বলল, হ্যাঁ, 30 বছর ধরে এই হান্টিং ক্যাপটা ও পরছে, যবে থেকে কিমিকো ওকে উপহার দিয়েছে। তারপর থেকে একদিনও বাদ যায় না যেদিন ওই হান্টিং ক্যাপটা পরেনি। কিমিকো বলল, আচ্ছা, তোমার এই গোয়েন্দার কাজটা খুব কঠিন, তাই না? তাহলে ভেবেছিলে যে ছেড়ে দেবে কাজটা, এখনো ছেড়ে দাওনি কেন? কি হলো বলো, এই কাজটা ছেড়ে দাওনি যে? কিয়োশি আসলে নিজেকে শাস্তি দিচ্ছে, এটা অবশ্য সে নিজে ভাবে, কারণ অতীতে জন্মদিনের সেই দিনটায় কিমিকোকে কথা দিয়েও ক্যাফেতে পৌঁছাতে পারেনি। তারপর ওইভাবে ছিনতাইবাজের ছুরির আঘাতে কিমিকোর মৃত্যু হয়। তাই কিমিকোর মৃত্যুর জন্য সে নিজেকেই পুরোপুরিভাবে দায়ী করে। গোয়েন্দার কাজটা করতে ভালো লাগে না, তবুও কিমিকোর মৃত্যুর জন্য নিজেকে শাস্তি দিতেই এই 30 বছর ধরে গোয়েন্দার কাজটা কিয়োশি করে চলেছে। কিয়োশি কাজটা ছেড়ে দেয়নি।
হঠাৎ কিমিকোর চোখের দিকে তাকিয়ে কিয়োশি বলল, সেদিন ওখানে ওখানে তুমি তো আমার জন্যই ছিলে কিমিকো, সেদিন ওখানে তুমি আমার জন্যই ছিলে। এই দুজনের কথোপকথনের মাঝে কানামে চোখের ইশারায় কিয়োশিকে বলল, আপনি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে গেলে আপনারই ভালো হতে পারে। কিয়োশি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, বলল, হ্যাঁ, এবার আমার যাওয়া উচিত। হঠাৎ কিমিকো বলল, কিয়োশি কিয়োশি তুমি কি খুশি হয়েছ? কিয়োশি বলল, হ্যাঁ। তারপর কফির কাপটায় চুমুক দিয়ে পুরো কফিটা খেয়ে নিল। হ্যাঁ, সত্যি কফিটা বেশ ঠান্ডা হয়ে এসেছে। ভাগ্যিস কানামে চোখের ইশারা করে কফি খাওয়ার ব্যাপারটা মনে করিয়ে দিল, না হলে তো অনেক দেরি হয়ে যেত। চারিদিকটা কেমন যেন কাঁপছে, সবকিছু খুব দ্রুত চলে যাচ্ছে অতীতের দিকে। কিয়োশি বুঝলো ওর পুরো শরীরটাই একটা সাদা রঙের বাষ্পে পরিণত হচ্ছে। হঠাৎ করে সে শুনলো কিমিকো যেন বলছে, উপহারের জন্য কিয়োশি কিয়োশি, উপহারটার জন্য ধন্যবাদ। তুমি যে এখানে এসেছিলে তার জন্য ধন্যবাদ কিয়োশি। কিয়োশি দেখলো কিমিকো ওর গলায় নেকলেসটা রেখে দেখাচ্ছে। কিয়োশির দিকে কিমিকো হাসি মুখে তাকিয়ে আছে। কিয়োশি বলল, বেশ মানাচ্ছে তোমায় কিমিকো, বেশ মানাচ্ছে তোমায় নেকলেসটা। তবে কিয়োশি জানে ও অতীত থেকে বর্তমানে ফিরে আসছে। হয়তো ওর বলা এই কথাটা কিমিকোর কানে পৌঁছলই না, তবুও কিয়োশি বলল। অতীত থেকে বর্তমানে ফেরার সময় কিয়োশি অজ্ঞান হয়ে গিয়েছিল। হঠাৎই তার জ্ঞান ফিরল মিকির কথা শুনে। মিকি কাকে যেন বলছে, ওই দেখো ওই দেখো, উনি বর্তমানে চলে এসেছেন, উনি অতীত থেকে ফিরেছেন। নাগারে মিকির উদ্দেশ্যে বলল, মিকি, তুমি প্রথমবার ওনার কফির কাপে গরম কফি পরিবেশন করে ওনাকে অতীতে পাঠিয়েছিলে। দারুণ কাজ করেছো। প্রথম নতুন একটা কাজ করলে, খুব ভালো হয়েছে কাজটা। কাজু জিজ্ঞেস করলো, কেমন ছিল? অতীতে গিয়ে সব ঠিক ছিল তো? হঠাৎ কিয়োশি কাজুর উদ্দেশ্যে বলল, কাজু, আপনি সন্তান সম্ভবা। এই কথাটা শুনে এই ক্যাফের মালিক নাগারের হাত থেকে একটা ট্রে ক্যাফের মেঝেতে পড়ে গেল। খুব জোরে আওয়াজ হলো। এইটা শুনে মিকি বলল, ও বাবা, তুমি এত আওয়াজ কেন করছো? কাজু বলল, হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি সেটা জানলেন কিভাবে? কিয়োশি বলল, অতীতে গিয়ে তোমার মা মানে কানামের সাথে দেখা হলো। উনি তখন সন্তান সম্ভবা। বুঝলাম তখন তুমি ওনার গর্ভে। উনি বললেন যে উনি কফি পরিবেশন করলে কেউ আর অতীতে যেতে পারে না। গর্ভে সন্তান থাকলে কেউ নাকি এই কফি ঢালার কাজটা করতে পারে না, নাকি তার গর্ভের সন্তানের কাছে এই অধিকারটা চলে যায়। পরবর্তীকালে তার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করলে তারপর সে এই অধিকারটা পায়। কাজু বলল, ও মা তাই বলল। তখনই হঠাৎ কানামে টয়লেট থেকে ফিরে এলো। তারপর কিয়োশি ওই নির্দিষ্ট চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো। কানামের দিকে সম্মতি সূচকভাবে মাথা নাড়িয়ে বসার চেয়ারটা ছেড়ে দিল। চেয়ারটা ফাঁকা আছে। কানামে চেয়ারে বসে পড়ল। কিয়োশি বলল, কাজু, তুমি ওনার গর্ভে ছিলে, ওনাকে খুব খুশি মনে হচ্ছিল। হঠাৎ মিকি ক্যাফের মেঝে থেকে চেরি ফুলের একটা পাপড়ি কুড়িয়ে বলল, ও এই দেখো আমি কি পেলাম। তোমরা এদিকে দেখো না, জাপানে বসন্তকাল যে চলে এসেছে। কাজু হাসি মুখে তাকিয়ে আছে মিকির দিকে। একটু পরে কাজু বলল, যেদিন মা অতীতে গিয়েছিল তার মৃত স্বামীর সাথে দেখা করতে, সেদিনের পর থেকে মা আর অতীত থেকে ফিরে আসেনি। আমি তো তখন থেকে খুশি থাকতে ভয় পাই। মা আমার কাছে খুব প্রিয়। সেদিন হঠাৎ করে চলে গেল, অতীতে আটকে পড়ল। সেদিন থেকে আমার জীবনের খুশির দিনগুলো, যেটুকু খুশি ছিল আমার জীবনে, সবটুকু খুশি আমার জীবন থেকে চলে গিয়েছিল। আমার মা, আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, আমাকে ছেড়ে সেদিন চলে গেছিল, অতীতে আটকে পড়েছিল। কথাগুলো বলতে বলতে কাজু দু চোখ বেয়ে জল গড়াচ্ছে। ওর মা কানামে এমনভাবে অতীতে আটকে পড়ার পর থেকে কাজু নিজেকে একদম গুটিয়ে ফেলেছিল। সবার থেকে, এমনকি বন্ধু বান্ধবদের থেকেও নিজেকে আলাদা করে নিয়েছিল। তখন ওর 7 বছর বয়স। স্কুলে গেলেও বন্ধুত্ব করতো না, শুধু একা থাকতো।
খেলাধুলোয় কেউ ডাকলেও যেত না। স্কুল ছুটির পর ক্যাফেতে সোজা চলে আসতো, কাজ করত। খুশি হওয়াটা যে ওর ভাগ্যেও আছে এ কথা কাজু একেবারে ভুলেই গিয়েছিল। মেনে নিয়েছিল যে তার জীবনে সুখের কোনো জায়গা নেই। কিয়োশি কাজুর অবস্থা বুঝতে পারে, কারণ কিয়োশির অবস্থাও অনেকটা সেই রকম। কিয়োশি বলল, কাজু আমিও তোমার মতোই ভাবতাম আগে, কিন্তু না, ভালো থাকতে হবে। আমাকে আমার স্ত্রীর জন্য ভালো থাকতে হবে, তোমাকে তোমার মায়ের জন্য ভালো থাকতে হবে। আমার স্ত্রীর মৃত্যুর পরও কখনো ও চায় না যে আমি তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবি। আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম, তাই তার ভালোবাসার জন্য আমাকে খুশি থাকতে হবে। কাজু, তোমার মাও তোমার খুশিটাই চেয়েছেন। তোমার মায়ের অতীতে আটকে পড়ার জন্য তুমি কিন্তু নিজেকে দায়ী ভেবো না। তোমার মা তোমাকে ভালোবাসেন, তোমার সুখেই তার আনন্দ, তাই তোমারও খুশি থাকার অধিকার রয়েছে। এমন ভেবো না যে তোমার জীবনে খুশি থাকার কোনো অধিকার নেই। তুমিও খুশি থাকতে পারো, বুঝলে? এরপর কফির বিল মিটিয়ে কিয়োশি চলে যাওয়ার সময় আবারও বলল, কাজু কফির জন্য ধন্যবাদ। আর ওই যে আমার স্ত্রীর জন্মদিনের জন্য নেকলেসটা উপহার দেওয়ার কথা বলেছিলে, তার জন্য ধন্যবাদ। আমার স্ত্রী কিমিকোর খুবই পছন্দ হয়েছে ওই নেকলেসটা। মাথা নাড়িয়ে ধন্যবাদ জানিয়ে কিয়োশি ক্যাফে থেকে বেরিয়ে গেল। কাজু ক্যাফের মধ্যে দাঁড়িয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের পেটে হাত বোলালো। ওর পেটে ওর সন্তান রয়েছে। তারপর হঠাৎ নিজেই বলল, এবার আমি খুশি হতে চলেছি। হ্যাঁ, এবার আমি খুশি হতে চলেছি। কাজুর এই কথাটা কাজুর মা কানামে শুনতে পেল। কানামে ওই নির্দিষ্ট চেয়ারটায় বসে যে বইটা পড়ছিল সেই বইটার দিকে তাকিয়ে মুচকি হাসলো। কাজু যখন জন্মেছিল তার মা কানামে ঠিক এমন ভাবে ছোট্ট কাজুকে দেখে হেসেছিল, আজও তেমন ভাবেই হাসছে। কাজু দেখলো তার মা কানামে বইটার দিকে তাকিয়ে হাসছে। অতীতে আটকে পড়ার পর থেকে এই এত বছরে তার মা কানামে কখনো হাসেনি। কানামে অতীতে গিয়েছিল তার মৃত স্বামীর সাথে দেখা করতে। গরম কফিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কানামে সেটা খেতে ভুলে গিয়েছিল, তাই অতীতে আটকে পড়েছিল। তারপর থেকে ক্যাফের এই নির্দিষ্ট চেয়ারে বসে থাকে কানামে আর বই পড়ে। চেয়ার ছেড়ে উঠে টয়লেটে যায়, এছাড়া আর কিছুই নয়। কানামে একজন ভূতে পরিণত হয়েছে। তার মুখে খুশি, আনন্দ, দুঃখ, বেদনা কোনো কিছুরই অভিব্যক্তি ফুটে ওঠে না। এই এত বছরে প্রথম কাজু দেখলো তার মা কানামে বই পড়তে পড়তে হাসছে। কাজু অবাক হয়ে দেখছে। তারপর হঠাৎই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। কফির কাপে গরম কফি ঢাললে যেমন ধোঁয়া ওঠে, ঠিক সেই রকম ভাবে কাজুর মা কানামে ওই নির্দিষ্ট চেয়ারে বসে থাকতে থাকতে ধোঁয়ার মতো উবে গেল। ওপরে ক্যাফে সিলিং এর দিকে উবে গিয়ে হাওয়ায় মিলেমিশে একাকার হয়ে গেল। কাজু আস্তে আস্তে ওর চোখ দুটো বন্ধ করলো। এরপর আরো একটা ঘটনা ঘটলো। কাজুর মা কানামে হঠাৎ করে ধোঁয়ার মতো হাওয়ায় মিলেমিশে একাকার হয়ে যাওয়ার সাথে সাথেই একজন বয়স্ক লোকের আবির্ভাব হলো। এখন সে এই চেয়ারে বসে আছে। কানামের রেখে যাওয়া বইটা বয়স্ক লোকটা হাতে তুলে নিয়ে বইয়ের প্রথম পাতাটা খুলে পড়তে শুরু করলো। তারপর বয়স্ক লোকটা কাজুর উদ্দেশ্যে বলল, আমি কফি খাবো, আমার জন্য কফি আনবেন? কাজু চুপ করে অবাক হয়ে দাঁড়িয়ে ব্যাপারটা দেখছে। ওপরে সিলিং এর দিকে তাকিয়ে কি হলো বোঝার চেষ্টা করছে। লোকটার কথা শুনে বলল, হ্যাঁ অবশ্যই, আমি এক্ষুনি কফি বানিয়ে আনছি বলে ক্যাফের রান্নাঘরে চলে গেল। একটার পর একটা ঋতু পরিবর্তন হয় চক্রের মতো। জীবনটাও তেমন। জীবনটা কঠিন শীতের মধ্যে দিয়ে এগিয়ে যায়, কিন্তু কঠিন শুষ্ক শীতের পরই আসে বসন্ত। দেখতে দেখতে জাপানে আবারও একটা বসন্ত চলে এলো। কাজুর গর্ভে রয়েছে তার সন্তান। তবে কাজুর জীবনের বসন্ত এই তো সবে শুরু হয়েছে। আর এইখানেই শেষ হলো জাপানি লেখক তোশিকাজু কাওয়াগুচির লেখা বিফোর দ্য কফি গেটস কোল্ড সিরিজের গল্প টেলস ফ্রম দ্য ক্যাফের দ্বিতীয় এবং শেষ পর্ব। আজকের এই অডিও স্টোরিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিও। আরো নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।
আমাকে উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে গল্পটা শেয়ার করে নিও। এইভাবেই পাশে থেকো এবং সাথে থেকো। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো অডিও স্টোরি নিয়ে। ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।